ইয়োর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাদিয়া হক। প্রতিবারের মতো ঠিক ছয়টায় আমাদের আড্ডা শুরু হয়ে গেছে এবং আমাদের স্টুডিওতে স্পেশাল বন্ধুরা আছেন। আমি পরিচয় করে দিব তাদের সাথে। তার আগে বলে নিই আমাদের আজকের টপিক তারুণ্যের জয়। আমরা সবসময় তারুণ্য বলতে আমরা অনেকেই মনে করি শুধু বয়সটার কথা বলছি। এখানে শুধু বয়স বোঝাচ্ছি না, আমি মনের যে তারুণ্য, যে ব্যাপারটা আছে মনের, তাও বোঝাচ্ছি। সো আজকে আড্ডা দিতে হলে, এত সুন্দর একটা টপিক নিয়ে আড্ডা দিতে হলে কি করতে হবে? জুমে চলে আসতে হবে। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আর যখন জুমে আসবেন তখন অবশ্যই ক্যামেরাটা অন করবেন। ক্যামেরা অফ রাখলে আমরা আপনাদেরকে অন এয়ারে আনতে পারি না। আর ক্যামেরাটা, মোবাইলটা এইভাবে ধরবেন, এভাবে ধরে কোনো একটা স্টেবল জায়গায় রাখবেন। আর চেষ্টা করবেন যেন নাড়াচাড়া একেবারেই না হয়, তাহলে খুব ডিস্টার্বিং লাগে দেখতে। সো দেরি না করে তাড়াতাড়ি জুমে চলে আসুন। খুব দেরি করে আসলে কিন্তু আপনাদের সাথে আড্ডা দিতে পারবো না। তাড়াতাড়ি চলে আসুন। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের সাথে কারা আছেন। আমাদের সাথে আছেন রাহেলা রব্বানী, পরিবেশ ও সামাজিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ, এবং তার পাশেই আছে মারুফা আক্তার স্বর্ণা, স্বত্বাধিকারী কালার ক্রেজ। কেমন আছেন আপনারা? Available at Herland stores. আমি অনেক ভালো আছি এবং সকলকে শুভ সন্ধ্যা নেক্সাস পরিবারের সকলকে। বাহ, চমৎকার। কেমন আছেন? ভালো আছি, খুব ভালো লাগছে আপনাদের দুজনকে পেয়ে। আজকে কিন্তু অনেক আড্ডা হবে, যেহেতু টপিকটা হচ্ছে তারুণ্যের জয়। আমি অবশ্যই টপিকে যাব, তার আগে আপা আপনার কাছে আসি। এই যে আপনি পরিবেশ ও সামাজিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ, হ্যাঁ, আপনার কি সবসময় এরকম কোনো জায়গায় কাজ করতে ইচ্ছে হয়েছিল, সবকিছু মানবাধিকার রিলেটেড কোনো জায়গায়? একটু বলেন। আসলে ছোটবেলা থেকে কি ইচ্ছে হয়েছিল সেটা এখন আসলে মনে নাই, কারণ তারুণ্যের জয়ের কথা যখন আমরা বলছি এখানে এসে আমি একটু ভাবলাম যে আসলেই আমার ইচ্ছেটা শুরুই হয়েছে যখন আমি টকবগে তরুণ এবং যখন আমি বুঝতে শিখেছি চারিদিকটা কোথায় যাওয়া দরকার আমার, ঠিক তখনই। এবং আমি আসলেই মানবাধিকার বিষয়ে অনেক কাজ করেছি এবং বিভিন্ন সেক্টরে উইমেন রাইটস ইস্যুতে কাজ করেছি, ওয়ার্কার্স রাইটস ইস্যুতে কাজ করেছি এবং এনভায়রনমেন্টাল অ্যাসপেক্টে কাজ করেছি। এবং আমার পড়াশোনাটাও সেরকমই, এবং আমি চেষ্টা করেছি সবসময় নারীদের ইস্যুগুলোকে সামনে নিয়ে আসতে, এবং আমার সৌভাগ্যক্রমে আমি নারীদের পাশে থাকার সুযোগ হয়েছে। তো সুতরাং আমি এই দিকেই আমার আজকে আপনি একদম নেক্সাস লেডিস ক্লাবে এসেছেন। পারফেক্ট একটা জায়গা আপনার জন্য, যেখানে আমরা খুব ভালো করে আড্ডা দিতে পারবো। এবং আমি জানি আপনি অনেক 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 কিছু বলতে পারবেন এই টপিকে, তাই না আপা? এই যে তারুণ্যের জয়, আপনি যেটা বলছিলেন যে আপনার ডিসিশনটা আপনি নিয়েছেন যখন আপনি তরুণ ছিলেন বলেছেন, কিন্তু আমার এখনো মনে হচ্ছে আপনি এখনো তরুণ। অবশ্যই আমার বয়সে আমি তরুণ। হ্যাঁ, অফকোর্স থাকে না মেন্টাল এজ, হ্যাঁ, মনেরও একটা ব্যাপার থাকে যে আমরা সবসময়, আমি যেমন নিজেকে মনে করি আমি সুইট 16, আমি আমি কি বলবো জানি না, আমি ওখানে আটকে আছি আর কি। হ্যাঁ, এখনো যদি কেউ আমাকে বলে যে চলো মার্বেল দিয়ে খেলি, চলো ডাঙ্গুলি খেলি, হ্যাঁ, আমি সাথে সাথে চলে যাবো। এই জায়গায় বলতে পারি যে আমার তো বিভিন্ন এইজ আমি পার করে এসেছি। এখন সেই এইজের একজন বাচ্চার কাছে যখন যাই বা কলিগের কাছে যাই, তখন আমি তার মতোই হতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে আমার অভিজ্ঞতার ফল, হচ্ছে আপনার তারুণ্যের ফলাফল। আপনার কাছে আসে, আপনি তো একেবারেই কি বলবো, তাই না? 19 আটকে আছি আমি, ছোট বাচ্চা। আমি 19 না, ছোট বাচ্চা না, কিন্তু আমি যে মানসিকভাবে 19 আটকে আছি। 19, তাহলে আমার চাইতে একটু বড়। একটু যাই হোক, আপনার এই যে বিজনেসে আসার ব্যাপারটা, হ্যাঁ, যখন আপনি ডিসিশন নিয়েছেন যে আপনি বিজনেস ওম্যান হবেন, বিজনেস করবেন, হ্যাঁ, কোনো একটা কিছু করতে চান, ওই সময় কতটুকু সাপোর্ট আপনি ফ্যামিলি থেকে পেয়েছেন বা পাননি?
একটু আচ্ছা, জানতে চাই। যদি হচ্ছে আমি স্পেসিফিক্যালি ওই সময়টার কথা বলি তাহলে আসলে এটা স্বীকার করতেই হবে যে ওই সময় আমি 2014-তে শুরু করেছিলাম। 14-তে আমাদের ইন্ডাস্ট্রি এত স্ট্রং ছিল না, হ্যাঁ। জাস্ট মানে রাইজিং একটা ইন্ডাস্ট্রি ছিল এবং এটার কিন্তু ভবিষ্যৎ একেবারে হ্যাঁ, হচ্ছে তখন খুব সবাই আনসার্টেন confused ছিল ছিল। যে অনলাইনে আবার কিসের ব্যবসা, কিসের পেজ, কিসের ফেসবুকই তখন এত বেশি জনপ্রিয় ছিল না বা এত অ্যাক্সেসিবল ছিল না এখন যতটা সবার হাতে হাতে আছে। ইভেন আমার বাবা মারও তখন হাতে ফেসবুক ছিল না খুব স্বাভাবিকভাবেই। তো আমি যখন হাতে পেয়েছি এবং আমার যখন মনে হয়েছে যে না আমি কিছু একটা করতে চাই, এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে যে অনলাইনে আমি সবাইকে সারা বাংলাদেশে রিচ করতে পারবো, সো লেটস স্টার্ট ইট। আমার বাবা এবং মা দুজনেই হচ্ছে তুমি একজন বিবিএর ছাত্রী, তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ছো, তুমি পড়াশোনা শেষ করে একটা স্টেবল জবে যাবে অথবা বাইরে পড়াশোনা করতে যাবে, তুমি কেন এই মুহূর্তে তোমার ক্যারিয়ারটা রিস্কে দিচ্ছ? আচ্ছা। হ্যাঁ, দিস ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। এবং ডেফিনেটলি তারা কমপ্লিটলি এগেনস্ট ছিল, কারণ আমি এখন বুঝি তখন আমি খুবই রাগ করতাম যে হ্যাঁ আমার বিষয়টা বুঝতে পারছে না, আমি যেটা চাচ্ছি সেটা শুনছে না, আমি একভাবে চিন্তা করছি ওনারা একভাবে চিন্তা করছে। বাট নাও দ্যাট আই এম এখানে যখন দাঁড়িয়ে চিন্তা করছি তখন আসলে বোঝা যায় যে ওই জায়গাটায় ওনাদের ওই সিদ্ধান্ত নেওয়াটা আসলে কঠিন ছিল। একটা বাচ্চাকে বড় করে ইন্টার পাস করিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর পরে বাচ্চা যখন বলে না আমি চাকরি করব না, আমি হচ্ছে একদম নতুন একটা সেক্টরে হচ্ছে এক্সপ্লোর করতে চাই, তখন যে সেক্টরের ব্যাপারে আসলে তখন কেউ এত শিওর ছিল না যে এটা এত এক্সপ্লোর হবে, মানে আমাদের দ্বারা সবার এটা যে আসলে একটা ফিজিবল প্রফেশন হতে পারে এটাই কিন্তু তখন ছিল না, মানে তখন আমাদের মানে মাথাতেই ছিল না। ঠিক আছে, তখন আমাকে তাও রাজি হয়েছে, সাপোর্ট পাইনি বললে ভুল হবে, সাপোর্ট করেছে, ঠিক আছে তুমি পাশাপাশি করো, মানুষ পাশাপাশি টিউশনই করে, তোমাকে টিউশন করতে বিজনেস করতে চাচ্ছ, কিন্তু মানে বিবিএ শেষ হলে বা হচ্ছে তোমার এমবিএ শেষ হলে জবের জন্য ডেফিনেটলি বিসিএস এবং জব। আমার বাবা একজন ব্যাংকার, সো উনি মনে মনে হয়তো চেয়েছিলেন যে আমি ব্যাংকার হতে পারি চাইলে। সো ওখান থেকে আসলে একটা ব্যাপার ছিল যে ওনাদের ইচ্ছা আর আমার ইচ্ছার মধ্যে একটা আমরা দুটো লাইন হয়ে গিয়েছিলাম, বাট সামহাউ আমরা আবার একসাথে এক জায়গায় চলে আসতেই হয়, আফটার অল বাবা মা এবং সন্তান। হ্যাঁ, তো এখানে সেপারেট হওয়ার আসলে কোনো মানে সুযোগ নেই। কয় বছর আপনার এই যে উদ্যোগের বয়স কত? 10, 2014 থেকে 24, এক্স্যাক্টলি 10। মানে একদম 14তেই শুরু করতে পেরেছিলেন? 14তেই। চমৎকার। তখন শুরুতে কি নিয়ে আপনি কাজ করা মানে স্টার্ট করেছিলেন? আমি হচ্ছে শুরু থেকেই হচ্ছে নারীদের পোশাক নিয়ে কাজ করছি, একদম শুরু থেকে। এবং আমার একদম শুরু থেকেই হচ্ছে আমি নিজস্ব ডিজাইনের উপরে কাজ করি এবং দেশীয় ম্যাটেরিয়ালের উপরে জোর দিয়ে বেশি কাজ করেছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমাদের আসলে তাঁত শিল্প তো আমরা আসলে অনেক বেশি রিচ, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা আসলে ওই পর্যায়ে যেতে পারিনি, বা যতটা হচ্ছে আমরা ওয়ার্ল্ড ওয়াইড আমাদের শিল্পটাকে নিতে পারতাম বা পৌঁছাতে পারতাম আমরা আসলে সেভাবে পারিনি। তো এখনও পারছি বলা যাবে না পুরোপুরি, বাট এখন আগের যে সিচুয়েশন কিন্তু অনেক ভালো হয়েছে। আপনি একটা সময় দেখবেন যে আমাদের দেশীয় কাপড় চোপড় যত টানা হচ্ছে জনপ্রিয় ছিল, এখন কিন্তু তার চেয়ে অনেক বেশি জনপ্রিয়। হ্যাঁ, বিশেষ করে আমাদের যে নতুন প্রজন্ম আছে, যারা আপনি এই যে আমরা যাদেরকে নিয়ে কথা বলছি আজকে, হ্যাঁ এই যে তরুণ প্রজন্ম যারা আছে তারা কিন্তু একদম তাঁতের শাড়ি বলতে কিন্তু তারা একদম হচ্ছে খুবই অজ্ঞান। হ্যাঁ, একদম অজ্ঞান। তাঁতের কুর্তি, হ্যাঁ, যেমন আমি নিজেই আমি যখন হচ্ছে যে 19 যেটা বললাম 19 বছর বয়সে কিন্তু দেখা গেছে যে আমি দেশাল পরে বড় হয়েছি। হ্যাঁ, এই জায়গায় আমি আমার একটা ইচ্ছা বলি, তরুণ বয়সে আমার ইচ্ছা ছিল যে আমি কাজ করব, একজন নারী যেখানেই থাকি যেই কর্মী হিসেবেই কাজ করি আমি শাড়ি পরে অফিসে যাব, হ্যাঁ এরকম একটা ইচ্ছা ছিল। এবং তখন আমি তাঁতের শাড়ি স্বপ্ন দেখতাম। হ্যাঁ, মানে সুন্দর ভালো এক এক দিন এক এক কালার এক এক রকমের তাঁতের শাড়ি পরে পরে আমি অফিস যাচ্ছি, এটা ছিল আমার স্বপ্ন আমার তরুণ বয়সের। হ্যাঁ, তবে পরিবেশ পরিস্থিতি এটা হতে দেয়নি, কারণ আমাদের ইয়েটা খুব মসৃণ ছিল না, পথ চলাটা খুব মসৃণ ছিল না। আর অ্যাকচুয়ালি মানে পেতেও তো ঝামেলা হতো। এখন যেভাবে আমরা অনলাইনে এই যে প্ল্যাটফর্মটা এত লাভজনক, মানে আমাদের জন্য আমরা যারা ক্রেতা আমরা পাচ্ছি, আমরা একটা জিনিস সার্চ দিলেই কিন্তু 10টা চলে আসছে, তাই না? সো এই যে আপা বলছেন যে উনি যখন মানে ওই তারুণ্যে, হ্যাঁ উনার তারুণ্যে, যা আবারও বলেছেন আমি যখন তরুণ ছিলাম, আমি এটা আবার কারেক্ট করে দিচ্ছি, আপনি এখনো তরুণ, শুধু ভাবতে হয়, তাই না?
যে ওই বিভিন্ন সময় আপনার stage ইচ্ছে এ ছিল তরুণ। যে পরে যায় এরকম করে করে, আর আপনিও বলছিলেন যে হ্যাঁ দেশালের কাপড় আমি চোপড় দেশাল পরে। পরে বড় হয়েছি, কারণ মানে আমার কাছে তখন থেকেই মনে হতো যে না, আমাদের দেশীয় কটন বলেন, দেশীয় খাদি বলেন, হ্যাঁ তারপরে আড়ং-এর কাপড়গুলো। হ্যাঁ, আমি স্টিল মানে আই এম এ ফ্যান অফ আড়ং। সো আমি নিজে কাজ করছি এবং আমি স্টিল আমার যে পছন্দের ব্র্যান্ডগুলো ছিল সেখান থেকেও কিন্তু কাপড় চোপড় কিনে পরছি স্টিল। কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে এটাই আমার জন্য সবচেয়ে কমফোর্টেবল কাপড় হ্যাঁ এই দেশের ওয়েদারের জন্য, এই দেশের হচ্ছে আপনি চলাফেরার জন্য। কারণ আপনাকে যখন 2 ঘন্টা রাস্তায় বসে থাকতে হবে জ্যামের মধ্যে, তখন আপনি একটি ফ্যান্সি গর্জিয়াস ড্রেস পরে বসে থাকতে পারবেন না, আপনি সিদ্ধ হয়ে যাবেন। আর এখন যে পরিমাণে গরম, এতে তো মনে করেন এই যে আমি সফট সিল্ক পরে আছি, এছাড়া আসলে কোনো বিকল্প আমার কাছে ছিল না। কিচ্ছু নাই। ঠিক আছে, শাড়ি পরবো যেহেতু, একটা আরামদায়ক কিছুতে চাই, এবং এটাও আমাদের রাজশাহী সিল্ক। একদম এই মানে এই কাজটা আমিও করি, এই যে কটন শাড়ি পরে আরাম, মানে দিন শেষে আমরা I love আরামের কাছে cotton। ফিরি মানে আসলে। আমার হ্যাঁ। আমার অসম্ভব ভালো লাগে। সো মানে যে কোনো বয়সে, আমার যে কোনো বয়সে, আমার যে কোনো স্টেজে দেখা যায় আমি এই যে দেশীয় জিনিসপত্র ইউজ করতে পছন্দ করি। সো আপনার কাছে একটু আসি, আপনি যখন তরুণ বয়সের কথা বলছিলেন, তখনই আপনার ডিসিশন ছিল যে আপনি এরকম কোনো প্রফেশনে যাবেন, তাই না? সো যখন আপনি এই প্রফেশনে প্রথম কাজ করতে শুরু করেছেন, তখনকার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? কারণ আমাদের বেশিরভাগ মানুষের, হ্যাঁ, যা আমরা হতে চাই, বেশিরভাগ মানুষ 60% হবে, হতে পারে না। থাকে না, স্বপ্ন একটা থাকে, কিন্তু সিচুয়েশন আস্তে 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 অন্যদিকে চলে যায়, তখন অন্যরকম হয়। সো আপনার কাছ থেকে একটু আপনার এক্সপিরিয়েন্সটা শুনতে চাই। এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের মেয়েদের জন্য, নারীদের জন্য আরেকটু চ্যালেঞ্জিং এটা, যে আমি যেটা হতে চাই সেটা হতে পারবো কিনা। হ্যাঁ, এই তরুণ বয়সে নারী, ছেলেদের মতো পুরুষদের মতো নারীদেরও অনেক ইচ্ছা থাকে, অনেক থাকে, কিন্তু আমাদেরকে পারিবারিক কারণেই হোক, সামাজিক কারণেই হোক, আমরা যদি পরবর্তী লাইফটা নর্মাল লিড করতে চাই, আমাদেরকে বিয়ে করতে হবে, একটা সংসারে ঢুকতে হবে, সেই সংসারের মতো করে চলতে হবে, অনেক নানা নিয়ম কানুনে তখন ইচ্ছেগুলোও চেঞ্জ হয়ে যায়। ওরকমভাবেই আমারটাও তাই হয়েছে। আমি পড়াশোনা শেষ করেছি, আমার রিসার্চ লাইনে গবেষণা এবং কি বলা যায়, মানবাধিকার বা ডেভেলপমেন্ট সেক্টর আর কি, ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করারই খুব মানে ইচ্ছে ছিল। তো আমি ওখানে প্রবেশ করেছি ঠিকই, কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতায় দেখা যায় যে যেই রকমভাবে চেষ্টা করেছি সেরকম হয়নি। কিন্তু আমি প্রথম দিকে যেহেতু গবেষক ছিলাম, তরুণ গবেষক, সেই সময় আমাকে প্রচুর ফিল্ডে, মাঠে ঘাটে নারীদের নিয়ে কাজ করতে হয়েছে, দরিদ্র গ্রামবাসীদেরকে নিয়ে কাজ করতে হয়েছে, আমাদের সহজ সরল বিভিন্ন সেক্টরের শ্রমিক শ্রেণীর সাথে কাজ করতে হয়েছে। হ্যাঁ, তো এগুলো কিন্তু আমি মাঠে যেয়ে কাজ করেছি। ওই সময় আমাদের নারীদের জন্য এটা একটু খুবই চ্যালেঞ্জিং ছিল। এটা ধরেন 2000, হ্যাঁ, ওই সময় তো ফিল্ড ওয়ার্কটা আসলেই খুব টাফ ছিল, বিশেষ করে নারীদের জন্য। এখনো সেই চ্যালেঞ্জিং আছে ঠিকই, কিন্তু সেই মাত্রায় না। হ্যাঁ, কারণ হচ্ছে এখন অনেক মানে এই যে অনেক তরুণ, হ্যাঁ, কাজ করছে, কিন্তু হ্যাঁ এখন এত বেশি করছে এই ডেভেলপমেন্ট সেক্টরে, এবং তাদের আগ্রহটাও অনেক বেশি। এই তাদের কারণেও কিন্তু অনেক দিক থেকে কাজটা কিন্তু একটু স্মুথ হচ্ছে, তাই না? যেটা হয়তো আপনি শুরুতে পাননি। না না না, সেইটাই, অনেক ধরনের প্রতিবন্ধকতা ছিল, কিন্তু আমি এগুলোকে এনজয় করেছি। আর আমি মনে করি যে আমার একটা বলিষ্ঠ, হয়তো এটা একটা চরিত্রের দিক ছিল, যে আমি যেই জায়গাটায় গেছি সেই জায়গায় আমার জায়গা আমি করে নিয়েছি। বাহ, এটা খুব ভালো, এটা উচিত। হ্যাঁ, এইটা আমি, এটা এই প্রজন্মের যারা তরুণ তাদেরকে আমি বলতে চাই, নিজেদেরটা নিজেকেই করে নিতে হবে। হ্যাঁ, এখনো সেই ইয়েটাই আছে, মানে পরিবেশটা এখনো সেরকমই আছে। কি ছেলে কি মেয়ে বা নারী পুরুষ সবখানেই আমি যদি আমার নিজের চাহিদাটা না বলতে পারি বা নিজের অধিকারটা আদায় না করতে পারি, তাহলে কেউ দেবে না। অবশ্যই। এবং নারীদেরকে তারা চায়, করতে চায়, কিন্তু তাদের বাধা আসে। তো এই ক্ষেত্রে আমি অনেক বেশি লাভ, কিন্তু বাধা আসে না। আমি এখানে আমাকে খুবই ভাগ্যবান মনে করি, কারণ আমার যিনি শাশুড়ি ছিলেন তিনি খুবই উদার মনের ছিলেন, এবং নারীদের এই কেসটা আমি সবাইকে বলি, কারণ কি আমি যখন যাই, আমার তো অনেক নারী কলিগ আছে, তো তাদের মধ্যে দেখি যে অনেক ধরনের বাধা, তারা বিরক্ত, তারা তাদেরকে আমি বলি যে আমার কিন্তু কাজে আবার প্রেসারও ফেলে। আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে আমরা যেটা করি,
আপা যেটা বললো যে আমরা আসলে অন্যদেরকে মানে ফ্যামিলি মেম্বার্স আরও যারা আছে তাদেরকে অনেক বেশি প্রায়োরিটি দিই এবং আমাদের কাছে যেটা এক্সপেক্ট করে আমরা আসলে ওটাই চুজ করতে চাই। আমরা আসলে এত বছর শান্তি দরকার হয়, মানে একটা সময় হয় কি বাইরেও যুদ্ধ ভেতরেও যুদ্ধ, এত যুদ্ধ করতে ইচ্ছা মানে করে না, আমরা টায়ার্ড হয়ে যাই। মানে এই কথাটা খুব খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন। আমরা এই এক্স্যাক্টলি এটা নিয়ে আরো অনেক কথা বলবো। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। নিওর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডা থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। Available at Herland stores. আবারও ফিরে এলাম নিওর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের আড্ডা অলরেডি জমে গেছে এবং আমাদেরকে স্টুডিওতে আরও একজন বন্ধু জয়েন করেছেন। সো তার নাম বলে দিচ্ছি। আমাদের সাথে আছেন তাসফিয়া তনজিহি, স্বত্বাধিকারী তাফা। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। খুব ভালো লাগছে। নিশ্চয় জ্যামে পড়ে গিয়েছিলেন। হ্যাঁ, আপনার শাড়িটাও খুব সুন্দর। আমি এতক্ষণ আপাদের কথা শুনছিলাম, খুব সুন্দর আড্ডা হচ্ছিল। আমরা আড্ডার টপিকে অবশ্যই যাব। তার আগে আপনার কাছ থেকে একটু জানতে চাই, কতদিন ধরে আপনি বিজনেস করছেন? 4 ইয়ার্স হলো। 4 ইয়ার্স। আচ্ছা, মানে আপনার ইচ্ছাই করছেন নাকি প্রথমে আপনাকে থাকে না যে হাজবেন্ড অনেক সময় বলে যে কিছু একটা করতে পারো? না না না, ওরকম কোনো কিছু ছিল না আমার। মানে কি করব, মানে বিয়ে হলো, বেবি হলো, এখন ঘরে বসা, তো কিছু একটা করব চিন্তা করছিলাম। তো কি করব টাইম পাসও হচ্ছিল না, তো দেন আমারও স্টার্ট করলাম। তো হয়ে গেল, তারপর দেখি আস্তে আস্তে অনেক ভালো রেসপন্স, অনেক ভালোবাসা, তো ভালোবাসার লোভে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যে পেজ থেকে আমিও প্রচুর কেনাকাটা করি। থ্যাংক ইউ। মানে আমি জানতাম না আপনি আসছেন, তো খুব ভালো লাগছে। প্রথম যখন আপনি স্টার্ট করলেন তখন কি কোনো মানে ডিফিকাল্টি ফেস করতে হয়েছিল? কারণ থাকে না আমাদের এখানে তো প্রথম দিকে আসলে আমরা সবাই জানাই শুরু করি, প্রথমে ট্রেনিং নিয়ে কিন্তু কেউ ঢুকে না। এটা এখন খুব ভালো হচ্ছে, যারা নতুন আসছে তাদের জন্য খুব মানে যেসব তরুণরা এখন বিজনেস করছে, এগিয়ে যাচ্ছে, তারা কিন্তু অনেক ধরনের অনেক ট্রেনিং করছে, ট্রেনিং করে আসতেও পারছে, তাই না? ট্রেনিংও করছে। আবার আমার কাছে মনে হয় যে এখন আমি যখন পেছনে তাকাই আমি দেখি না যে আমি এমন কাউকে দেখেছি যাকে দেখে আমি হচ্ছে একটু বুঝতে পারবো যে এই জিনিসটা কিভাবে করেছে, ওই জিনিসটা কিভাবে করেছে, এরকম একটা ব্যাপার। ইন্সপিরেশনের ব্যাপারটা যদি বাদও দেই, যে এই পুরো প্রসেসটা কিভাবে কাজ করে, এই পুরো প্রসেসটা কিভাবে শুরু করে, এই জিনিসটা মানে কোথা থেকে কোথায় কিভাবে নিতে হয়, কোথা থেকে কিভাবে করতে হয়, ডেলিভারি থেকে শুরু করে, মানে এখন আসলে সবকিছু এত সহজ। এক্স্যাক্টলি। এটা তখন মানে একদম শুরুতে আমি এখন যেমন লাইভেও মানে খুব ইয়ে হয়, তখন কিন্তু এরকম লাইভ করতো না কেউ, এই অপশনটাই তো ছিল না। হ্যাঁ, শুধুমাত্র ফটোশুট হতো। এক্স্যাক্টলি, ফটোশুট হতো, বা যে যা পারে যেভাবে পারে ঘরে বসে ছবি তুলে দিয়ে দিচ্ছে বা ভিডিও করে আপলোড করছে। কিন্তু এখন আসলে অনেক সুযোগ, তাই না, তরুণদের জন্য, যারা নতুন, মানে একদম এই প্রজন্মের জন্য তো আরো সোজা। হ্যাঁ, খালি ডিটারমাইন্ড হতে হবে, এটাই হচ্ছে কথা। আরেকটা জিনিস পেতে হবে, সেটা হলো মজা পেতে হবে। যাই করতে হবে সেটার মধ্যে মজা পেতে হবে। আমার যেটা লেগেছে, আমি যখন বিজনেসটা স্টার্ট করেছি, মানে আমি জানি না, আমার পুরো নেশা লেগে গেছিল যে সারাদিন একটুখানি একটা ছবি পোস্ট করা, একটা ভিডিও পোস্ট করা, এটা নিয়ে কাজ করা, সারাদিন কি হচ্ছে, কে মেসেজ করলো, কে কি করলো, এই যে একটা মানে একটা সারাক্ষণ এটা নিয়ে মাথার মধ্যে থাকতো যে কাস্টমারদের মেসেজগুলো আমি কি মিস করে যাচ্ছি, হ্যাঁ কেউ কি মিস হয়ে যাচ্ছে কিনা, কে কি বললো, কমেন্ট কি, রিপ্লাইটা কি, মানে এটাও মানে আমি যখন করেছি আমার এত মজা লেগেছে। তো সেই মজাটা আসলে যারা পায়, তরুণরা এখন এটা তো খুবই মজা পায়। হ্যাঁ, তরুণদের এই মজাটা সব কাজের মধ্যেই চলে আসছে। এখন ওরা যাই করুক না কেন খুব মজা পেয়েই করে, দেন ওরা সাকসেসও হয়, আমার কাছে যেটা লাগে। কথা। এবং আপনাদের দুজনের কাছে স্পেশালি এই প্রশ্নটা, যে থাকে না আপনাদের তো মডারেটর লাগে, তাই না? দেখা যায় বেশিরভাগ সময় যারা ইউনিভার্সিটিতে পড়ছে, মানে এখনো পড়ালেখা শেষ হয়নি, তারা কিন্তু খুব আগ্রহের সাথে এসে, অনেকে আছে খুব সুন্দরভাবে কাজ করছে, খুব গুছিয়ে কাজ করছে। একটু শুনতে চাই আপনার কাছ থেকে যে এরকম নিশ্চয়ই আপনারও আছে, মানে এরকম এমপ্লয়ি আপনার কাছে আছে, সো তাকে নিয়ে একটু বলেন
আমি একটু শুনতে খুবই চাই। ভালো একটা কোয়েশ্চেন, কারণ এই বিষয়ে আমি বলতে চাই। ইনফ্যাক্ট আমি আমার লাইভে অনেক সময় বলি যে এখন আসলে অনেক ধরনের প্রফেশন কিন্তু এই সেক্টরের মাধ্যমে এমার্জ করেছে, ঠিক আছে? যে এখন আসলে আপনার কাছে অপশন আছে, আপনি অনেক ধরনের জব করতে পারেন। আগে যেরকম আমাদের টিউশনি ছাড়া কোনো কিছু অপশন ছিল একদম না, ছিল না, আসলে পার্ট টাইম সত্যি না কথা। ফুল টাইম, Teaching. হ্যাঁ শুধু টিচিং, হ্যাঁ এখন ওটাও আরেকটা ছিল, কিন্তু আরেকটা ছিল প্র্যাকটিক্যালে ছবিগুলো ও, এঁকে হ্যাঁ, এঁকে হ্যাঁ, তাই না? ওই যে প্র্যাকটিক্যাল যাদের সায়েন্স ছিল, বিজনেসের স্টুডেন্টদের সেটাও ছিল না, সেটাও ছিল না, সেটাও হ্যাঁ। ছিল না। সো এটা হচ্ছে একটা বিষয়। হ্যাঁ। তাহলে চিন্তা করেন যে এখন যারা পড়াশোনা করছে, যেমন আমার এখানে যারা আসে, যারা দায়িত্বরত আছে, তারা কিন্তু অনেকেই পড়াশোনা করছে, যাদের রানিং পড়াশোনা। এখন তাদের যেটা হচ্ছে ইচ্ছা যে আপু পড়াশোনা তো করছি, আমি প্রথমে জিজ্ঞেস করেছি তোমরা পড়াশোনার মাঝে কেন হচ্ছে জব খুঁজছো? হ্যাঁ, ওরা সবাই বিশ্ববিদ্যালয়ে পড়ছে, এরকম বেশিরভাগ। তো বলছে আপু আমাদের তো দেখা যায় যে পড়াশোনাও করি কিন্তু আরও তো অনেকটা সময় থেকে যায়। হ্যাঁ, তখন আসলে কি করব? একজন তো আমাকে বলেছেই যে আমি আসলে বাসায় থাকতে থাকতে বোর হয়ে যাই, কারণ হচ্ছে অনেক বিশ্ববিদ্যালয়ে না গেলেও হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় স্পেশালি, হ্যাঁ, যে ক্লাস আবার অনেক বিশ্ববিদ্যালয় প্রপারলি ক্লাস হয়ও না, এটা তো আসলে মানে হয়েই থাকে। তো ওই জন্য ব্যাপারটা যে এখন আসলে যদি কেউ কিছু করতে চায়, এটার জন্য আমাদের সেক্টরটা আসলে অনেকগুলো অপশন দিয়েছে। তারা শুধু যে মডারেটর বিষয়টা তা না, আমার এখানে হচ্ছে মডারেটর আছে, আমার এখানে ডিজাইনার আছে, আমার এখানে হচ্ছে ফটোগ্রাফার আছে, সো এখানে ডেলিভারি এজেন্সির লোকেরা আসে এবং প্যাকার আছে, মানে এবং ডেলিভারির ওদেরকে দেখলেও মানে আমার খুব ভালো লাগে, খুব সবাই তরুণ। আপনি জাস্ট চিন্তা করেন যে হ্যাঁ, ডেলিভারিতে যারা আছে এরাও কিন্তু পড়াশোনার পাশাপাশি করছে। হ্যাঁ, আই নো দ্যাট। পুরা যে এই যে ব্রেকডাউন যদি বলি যে কতগুলা সেক্টরে, তাহলে আপনি কতগুলা নতুন প্রফেশন হচ্ছে এই সেক্টরের মাধ্যমে হচ্ছে এসেছে। তো এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং ওরা যে কাজ করে, ওয়ান্ডারফুল কাজ করে। আমি তো স্পেশালি সবসময় বলি, আমার ধরেন আমাকে কেউ কমপ্লেন করলো যে আপনার আরেকটু এলাবোরেটলি রিপ্লাই দিলে ভালো হয়, আরেকটু কর্ডিয়ালি দিলে ভালো হয়, বা আমি তখন বলি যে আমি যতটুকু দেখি, আমি অ্যাজ এ ওনার, অ্যাজ এ ব্যবসায়ী, এবং যদি আমাকে বলেন যে ওদেরকে তো আমি ম্যানেজ করি, সো আমাকে যদি জিজ্ঞেস করে, আমি সবসময় বলি ওরা ওয়ান্ডারফুল কাজ করছে। হ্যাঁ, ওয়ান্ডারফুল কাজ করছে, এবং আমি এটা আরও বেশি করে বলতে চাই, কারণ হচ্ছে এই যে কাজটা তারা শিখে যাচ্ছে, এটা তাদের পরবর্তীতে ওরা বিজনেস করুক, পরবর্তীতে ওরা চাকরি করুক, এই যে কমিউনিকেশন স্কিলটা গ্রো করছে, এই যে কাজের স্পিড বাড়ছে, টাইপিং স্কিল বাড়ছে, স্কিল শুধু একদিকে বাড়ছে না, চতুর্দিকে বাড়ছে। হ্যাঁ, টাইম ম্যানেজমেন্ট স্কিল বাড়ছে। আরেকটা বিষয়, ওরা বিভিন্ন টাইপের মানুষের সাথে কিন্তু কথা বলছে। এক্স্যাক্টলি, এটাই। হ্যাঁ, বিভিন্ন ধাঁচের, বিভিন্ন শুধু কথা বললে হবে না, তাহলে সেটা কল সেন্টার হয়ে যেত। কিন্তু আপনাকে হচ্ছে একজন ক্লায়েন্টের প্রয়োজনীয়তা বুঝে তাকে ওভাবে সার্ভিসটা দেয়া। বিশেষ করে আমার পেজে এটা একটু কঠিন, কারণ আমার পেজে প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা, ডিটেলস আলাদা, সাইজ মেজারমেন্ট, স্টিচ নিয়ে যেহেতু কাজ করি, সব কিছু আলাদা। সো আমার পেজে আসলে এটা একটু কমপ্লিকেটেডই আমি বলবো। তারপরে ওরা যেভাবে ম্যানেজ করে, সেটা আমার কাছে আসলে আমি মাঝে মাঝে অবাকই হই। তারপরে ভুল করলে আমি আবার বলি যে আর একটু কম ভুল করতে হবে, বাট স্টিল আমি ওদেরকে অনেক অ্যাপ্রিশিয়েট করি। এই যে কাজটা করলেন না, এই ওদের ব্যাপারে যে আপনি বললেন, হ্যাঁ, এবং আমি মনে করি যখন কেউ ভালো কাজ করে, আমরা তো সবসময় দেখা যায় 10টা ভালোর মধ্যে একটা একটু খারাপ কাজ করলে আমরা সবসময় মানে আমরা মানুষরা যা করি, আমি একবারেই বলছি আর কি, সো দেখা যায় ওই 10টা কাজের কথা ভুলে যাই আমরা, শুধু একটা কাজ নিয়ে বলি, এবং সেই মানুষটা যাকে আমি ধমক দিচ্ছি বলছি তার কিন্তু খুব মানে কষ্ট লাগে, এবং তার তখন কাজের স্পিড আস্তে আস্তে কমে যায়, সে যতই তরুণ হবে হোক। এখানে আরেকটা তরুণদের না, যে আমার এখানে আমার যারা আছে, আমার টিম, আমি সবাইকে বলি তাফা টিম, তো টিমের যারা যারা থাকে সবাই তো ইয়াং, এখানে সব ইয়াং, একদম ছোট ছোট, মানে ইন্টার পাস করে অনার্সে ভর্তি হলো, এখন একটু ফ্রি, তারাই সারা জয়েন করে এখানে সাধারণত। তো দেখা যাচ্ছে ওরা খুব ইমোশনাল হয়ে থাকে। ওদেরকে আমি তো বকা যদি কিছু কখনোই কোনোভাবে, যদি এটা তোমার পচা হয়েছে, এটা খারাপ হয়েছে, আমি যেটা প্রবলেমটা পড়ি, মানে মনে হচ্ছে কান্না করে দিচ্ছে ওরা, খুব ইমোশনাল একটা ব্যাপারের মধ্যে আমরা তো নেওয়ার যে ব্যাপারটা, ওদের তো আসলে বয়স না, যে প্রফেশনালিজম, হ্যাঁ, মানে ওইভাবে মানে এটা একটা ট্রেনিং হয়ে যায়। হ্যাঁ, কিন্তু এই যে ছোটবেলা থেকে ওরা কিন্তু শিখে যাচ্ছে যে হ্যাঁ, এখন আমাদের একটা প্রপার ভাবে কাজ দেখাতে হবে, শিখতে বুঝতে হবে, এটা আমার রেসপন্সিবিলিটি, এটা এইভাবে আমি করব। এবং আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগে তাদেরকে শেখাতে, তাই না? হ্যাঁ, আমি সারাক্ষণ ওদের সাথে বসে থাকি, আমি ওদের সাথে কাজ করি, ওরাই তো আমার কলিগ, ওরাই তো আমার সবকিছু। আমার কাছে একটা জিনিস মনে হলো ওনাদেরকে দিয়ে, ওনারা ইয়াং এবং
এক একটা ওনারশিপ নিয়ে কাজ করছেন, হ্যাঁ, এই যে ওনারা বলছেন যে যারা তরুণরা আসছেন তাদের থেকে ওনাদের কিন্তু খুব বেশি গ্যাপ না, খুব বেশি গ্যাপ না, এগুলো পার হয়েই এসছেন, কিন্তু এই যে এক্সপেরিয়েন্স থেকে এই যে ওদের ইমোশনটা নিয়ে বলছে, এই জন্যই আমি শুরুতেই বলেছিলাম আমরা দিন গেলে শুধু হয়তো বড় হই, মানে এক্সপেরিয়েন্সের দিক থেকে আমরা কিন্তু সবাই তরুণ। আমরা ওরকম এই শুধু এই সেক্টরে যে তা কিন্তু না, সব সেক্টরেই যখন আমরা ওটাই আমি আপনার কাছে আসতাম, আপনার আন্ডারেও নিশ্চয়ই এরকম অনেকেই আছে যারা কাজ করছে, তো না হয় এখন কাজ করছে, হ্যাঁ, কিন্তু আমি যখন কারো আন্ডারে কাজ করছি আমিও কিন্তু এগুলো ফেস করেই এসেছি। আমার ইমোশন হয়েছে, আমার মনে হয়েছে এই সেক্টরে থাকবোই না, অন্য কোথাও চলে যাবো, হ্যাঁ, যেখানে এত কষ্ট বা আবার কথাও শুনতে হবে, হ্যাঁ, কিন্তু এগুলো কিন্তু এক্সপেরিয়েন্স, হ্যাঁ, এগুলো এক্সপেরিয়েন্স। এখন আমি সেগুলো কাজে লাগাই যে না কোথা থেকে মানে ওর কেন ওই জায়গাটায় ভুল হচ্ছে, হ্যাঁ, তাহলে ওকে সেইটা মোটিভেটেড মানে ওই জায়গাটায় ওকে মোটিভেট করতে হবে, ওকে দরকার হলে ওই ধরনের কাজগুলো আরো দিতে হবে, বেশি করে উৎসাহ দিতে হবে, উৎসাহ দিতে হবে, ওরা একটুখানি মানে একটু মোটিভেট করলে ওরা অনেক দূর আগে যায়। আমি এমনও দেখেছি, মনে করেন এই যে এক পেজ ওনার, হ্যাঁ আমি নাম বললাম না, তার প্রোডাক্ট মানে সব দেশীয় প্রোডাক্ট, কিন্তু সে অন্য আরেকটা পেজকে পুরোপুরি কপি করে এই কাজটা করছে আর কি, হ্যাঁ। তো যাই হোক, ওখানে একজন মডারেটর মানে আমার খুব কাছের কাজ শুরু করেছে, আমি দিয়েছিলাম, বলল যে এরকম একজনকে, সে ইউনিভার্সিটিতে পড়ছে, খুব কাজ টাজ করছে এবং মানে প্রবলেম হচ্ছে তাকে যে পারে, আমরা কি করি, যে বেশি পারে তাকে আরো বেশি কাজ দিই, তাই না, তাকে এমন ভাবে এত কাজ দেওয়া হতো তারপরে সব করতো। তারপরে হলো কি, একটু আস্তে 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 ওদিক থেকে মানে ওনারের দিক থেকে একটা কিছু যদি একটু পান থেকে চুন খসে যেত, তখন খুব ধমক দিয়ে কথাবার্তা বলা, এ করা সে করা, তখন আর সে বললো যে আমি আসলে এইভাবে কাজ করতে পারবো না, মানে এরকম অনেক কিছু। সো এরকমও ওনার আছে যারা আসলে মানে না বুঝে তার সেলফ স্টিমটা নষ্ট করে দেয়, মডারেটরের সেলফ স্টিম নষ্ট করে দেয়, যে তোমার জন্য এত কিছু করছে, সে তোমার কাছ থেকে স্যালারি ছাড়া আর কিছুই কিন্তু চাচ্ছে না, সে বলছেও না, কিন্তু তার ওই ভালো হওয়াটাকে পেয়ে বসাটাও লাগার জায়গাটাকেও নষ্ট। তখন হয় কি, এই যে তরুণদের মনে একটা দাগ কাটে যে আমি তাহলে মনে হয় সবাই এরকম, তাই না, তারা তো শিখছে মাত্র। সো আপনাদের কাছ থেকে শুনে আমার ভালো লাগছে যে সবাই তো খারাপ না, সবাই এইভাবে বিহেভ করে না। বিষয় কি আমি একটু বলি, হ্যাঁ আমরা এটা শুনবো একটা ব্রেকের পরে। নিওর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাব থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, যাচ্ছি আর এক্ষুনি ফিরছি, সাথেই থাকুন। Available at Herland stores. নিওর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায় আবারও আমন্ত্রণ। আমাদের আড্ডা অনেক অনেক বেশি জমে গেছে, কারণ আজকের টপিকটা তারুণ্যের জয়। তারুণ্যের জয় নিয়ে যখন আসলে আমরা কথা বলি, কারো কথা শুনি, কথা শেষ হতেই চায় না। সো আপনাদের কাছ থেকেও শুনতে চাই, আপনাদের কাছ থেকেও জানতে চাই আপনাদের ভাবনা। তাড়াতাড়ি জুমে চলে আসুন, জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। দেরি করে আসলে কিন্তু আড্ডাটা জমবে না, মানে আপনাদের সাথে কথা বলতেই পারবো না। এখানে 3 জন বন্ধু আছে, তাদের সাথেও যদি কথা বলতে চান তাড়াতাড়ি জুমে চলে আসুন। আচ্ছা আপা, বলছিলেন আপনি? যেটা বলছিলাম যে আসলে এই যে আমাদের সেক্টরে যে প্রতিবন্ধকতার যে চাকরি বিষয়ক, হ্যাঁ, চাকরি বিষয়ক যারা আসছে, চাকরি করছে এবং একটা প্রতিকূল অবস্থা যদি ফেস করতে হয়, তাহলে তার জন্য আসলে ব্যাপারটা কেমন। এখানে আসলে ভাইস ভার্সা একটা ব্যাপার আছে বলে আমি মনে করি। প্রথমত যারা আসে তারা খুব অল্প বয়স্ক এবং আমাদের সেক্টরটা আমি বলবো নতুন। আমরাও যারা কাজ করছি আমরা যে অনেক অভিজ্ঞ সেটা আমি বলবো না, হ্যাঁ। সো এখানে 2টা জিনিস আমার মনে হয় কনসিডার করা বেটার। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমরাও নতুন, ওরাও নতুন, সো এখানে একটা ব্যাপার থাকে। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যাদের হচ্ছে মনে করেন যে সে মানুষটাই ওরকম যে খুব রাফ অ্যান্ড টাফ, হ্যাঁ, কাউকে হচ্ছে একসেপ্ট করাটাই তার জন্য কঠিন, সেটা আসলে এক্স্যাক্টলি সেটা আসলে দুঃখজনক অবশ্যই। তবে আমরা আসলে আমি বলবো, আমি যে কারণে হচ্ছে আমি বলতে চেয়েছিলাম যে আমি বলবো ওদের সাথে সাথে যারা আমাদের সাথে কাজ করছে, ওদের সাথে সাথে কিন্তু আমরাও গ্রো করছি, হ্যাঁ, আমাদের বিজনেসও গ্রো করছে। আমার হাজব্যান্ড একটা কথা আমাকে সবসময় বলে যে ইটস অল অ্যাবাউট ইউর পিপল, নট অ্যাবাউট ইউর প্রোডাক্ট।
হ্যাঁ তোমার প্রোডাক্ট, হ্যাঁ সো ইটস অল অ্যাবাউট ইউর পিপল। এখন কেউ থাকবে না, ইটস এ পার্ট অফ প্রফেশন, হ্যাঁ, বাট ইটস অল অ্যাবাউট মাই পিপল, এটা হচ্ছে বিষয়। আমি অ্যাটলিস্ট সেটা বিলিভ করি। কারোর সাথে যদি আমার মাইন্ডসেট নাও মিলে, তারপরে হচ্ছে আমি এটা বিলিভ করি যে সামহার এলস সে হয়তো আরও ভালো করতে পারে, বা আমি হয়তো অন্য কাউকে দিয়ে আরও বেনিফিটেড হতে পারি। দ্যাট ইজ আ ফাইন লাইন, যেটা হচ্ছে আমাদের মেনটেন করা উচিত। হ্যাঁ, আরেকটা বিষয় আছে, অনেকে চাই বস হতে, লিডার না হয়ে। হ্যাঁ, যেটা বেশি দরকার আসলে প্রত্যেকটা সেক্টরের কথা বলছি, নট অনলি দিস অনলাইন বিজনেস। হ্যাঁ, আমি জবের কথাও বলছি, ওখানে অনেক বড় বড় মানে পদ নিয়ে বসে আছেন, অনেকেই আছে। দেখা যায় বস না হয়ে যদি লিডার হয়, তাহলে কিন্তু সে খুব সুন্দরভাবে অফিসটা চালাতে পারে। কিন্তু যেই বস হয়ে গেছে, মানে ফিলটা ওরকম দিচ্ছে আরেকজনকে, তখন কিন্তু ওই যে অনেকে আছেন যেমন ভেঙে পড়ছে। হ্যাঁ, একজন ইন্টার্ন, সে তার বয়সে বা কতটুকু হবে, সে তো তরুণ, তো শুরু করছে মাত্র। সো ওই ইন্টার্ন কিন্তু দেখা যায় যখন ওই বসি একটা ব্যাপার পাবে, তখন কিন্তু তার ওই যে সেলফ স্টিম নষ্ট হয়ে যাবে। তাই না আপা? আপনার কাছ থেকে একটু শুনতে চাই। সব সেক্টরে, যেমন আমরা যখন গবেষণা করছি বা ইয়ে করছি, তখন যদি আমি বস হয়ে বসে সবাইকে খালি বলছি এটা পারছো না, খালি অর্ডার, এটা নিয়ে এসো, এইভাবে কেন হিসেব করেছো, এভাবে কেন প্রেজেন্ট করেছো, এটা তো হয়নি, সারাক্ষণ যদি হয়নি করি, তখন ওরাও কিন্তু ভাবে যে তুমি কিছু দেখাও, তাহলে আমরা শিখতে পারি। এটা তো হয়ই। তো এই জন্য লিডারশিপ যেটা বললেন আর কি, হ্যাঁ, লিডারশিপ সেই নিতে পারে যে আসলে ওই উল্টো দিকে থেকেও কাজ করতে পারে। একদম একদম। এই জন্য আমি ওটা ফলো করি, এবং আমার আসলে যিনি লিডার ছিলেন, হ্যাঁ, পুরুষ এবং নারী সব ধরনের লিডারশিপের আন্ডারেই আমি কাজ করেছি। সেখান থেকে আমি আসলে শিখেছি এই জিনিসগুলো, যে লিডারশিপ হতে হলে যেমন এপারেও থাকতে হয়, ওপারেও থাকতে হয়। হ্যাঁ, এবং আমরা এক ধরনের নারী শ্রমিক নিয়ে কাজ করেছি এক সময়। সেখানে নারী শ্রমিকদেরকে আমরা লিডারশিপ ট্রেনিং দিতাম। যে ধরেন গার্মেন্টসে একটা মেয়ে কাজ করছে, হ্যাঁ, সে নিজেকে শ্রমিক, সবসময় বসেরা কথা বলবে, বসেরা ইয়ে করে, নিজে কিছু বলবে না, তোমার প্রবলেমটা কি হচ্ছে সেটা বলবে না। আমরা ওখানে ট্রেনিংয়ের আয়োজন করেছি যে তুমিও একজন লিডার, তুমি প্রোডাক্টটা তৈরি করছো একটা গার্মেন্টসে, আসলে কিন্তু ওই নারীটাই লিডার। কারণ ও যদি ওর মনের মতো করে ওর ইচ্ছার বিরুদ্ধে কাজ করে, প্রোডাকশন ভালো হবে না। হ্যাঁ, সুতরাং এটা একদম স্বাভাবিক কথা। ওনারা যেমন বলছে যে যেই কাজটাই আমি চাই সেটাকে ভালোবেসে কাজটা করতে হবে, তো সেখানে শ্রমিকদেরও তো ভালো লাগা আছে, ভালোবাসা আছে। বলেন টিম মেম্বাররা যখন অফিসে আসবে, ওর যদি মনটাই ভালো না থাকে, এখানে এরকম পরিবেশটা যদি একটা প্রপার পরিবেশ যদি ওকে না দেওয়া হয়, ও কখনোই এখানে কাজ আমাকে কখনো ভালো কিছু ডেলিভারি দিবে না। ও সব সময় আমি ওর সাথে খারাপ ব্যবহার যদি করি, ও দেখা যাবে আমার কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করবে, সেটা আরো বেশি মানে এটা আসলে একটা সাইকেলের মতো এইভাবেই হতে থাকে। সব প্রফেশনেই আমার মনে হয়, আমার কাছে এটাই মনে হয় যে সব সময় একজনের কাছ থেকে তুমি ভালো কিছু যদি চাও, তোমার আগে ওর সাথে ভালো করে দেন, তুমি ওর কাছ থেকে ভালো কিছু পাবে, তার আগে না। তো ওরকম একটা পরিবেশ থাকা খুব জরুরি, যে তোমার এখানে অফিসে তুমি সকালবেলা এখানে আসবে, এখানে তুমি কাজ করবে, এখানে তোমার মনটা জানি ভালো থাকে, মানে একটু ফ্রেন্ডলি পরিবেশ জানি থাকে। তো আমি চেষ্টা করেছি, আমি জানি না, এটা তো আমার মডারেটররাই বলতে পারে। আমি আমার এক্সপেরিয়েন্স বলতে পারি একটা, যে বিশেষ করে নারী পুরুষের অবস্থান আমরা যখন কাজ করেছি এমন একটা জায়গায় যেখানে পুরুষের আধিক্য বেশি, যেখানে নারীদেরকে সহজে দেখা, মানে চোখ সহজে নিতে পারে না একটা নারীর অবস্থান, এরকম প্রতিকূল পরিবেশেও কাজ করেছি, যেখানে সবসময় মনে হয়েছে যে আমার যে বস, সে পুরুষ সহকর্মীকে সহজ মনে করছে, সে ফিল্ডে যাবে, সে ডেডিকেটেড হয়ে কাজ করবে। আবার অনেকে চিন্তা করে, আমি মানে দেখেছি এটা, যে একজন নারী যখন ফিল্ডে যায়, হ্যাঁ, মানে আমাদের আসলে এখনো সমাজের অনেক দিক থেকে অনেক বাধা চলে আসে, সেফটি একটা অনেক বড় বিষয়। সো আমরা সম্ভবত ওই জায়গায় গিয়ে মাঝে মধ্যে একটু
অনেক পিছিয়ে না। আমি এবার ঈদের ব্যাপারটাই বলে, আমার আউটলেটও তো আছে আলহামদুলিল্লাহ। তো আউটলেটে আমাদের খোলা রাখতেছি আমরা 2টা পর্যন্ত, আমাদের মানুষজন আসছে তো আসবে, তো 2টা পর্যন্ত আমরা ওপেন আছি। কিন্তু আমি কিন্তু ওখানে কোনো নারীদের রাখতে পারতেছি না 2টা পর্যন্ত। ওদের 8টা 9টার মধ্যে তাদের তো বাসায় পৌঁছাতে হবে, সেই পরিবেশটা নাই তো বাইরে। তো আমি ওখানে আমার কাজ করতে হবে। হ্যাঁ, আমার কিন্তু 2টা পর্যন্ত আমার ওপেন রাখতেই হবে, এটা ডিমান্ড আছে। তখন আমি কি করছি, তখন আমি ছেলেদেরকে রাখছি। আমরা কি করি, সেখানে নারীরা পিছানো না, এক্স্যাক্টলি আমরা করি কি, মানে পুরুষদেরকে তখন বলি যে তোমরা এই টাইমটা থাকো, ওরা চলে যাক, ওদেরকে এই ফ্যাসিলিটিসটা দিতে হচ্ছে, কারণ আসলে কিছু রাত করে কিভাবে যাবে। কিন্তু আমি নিতে চাই না, আমি নিতে চাই না আসলে সেটা। আমি তো আমাকে সেই ফ্যাসিলিটিটা দাও, সেই ফ্যাসিলিটিটা, সেই সেফটিটা আমাকে দাও, আমাদের পরিবেশটাকে সেভাবে তৈরি করো যেন আমি কাজ করতে পারি। আর নারীরা আমরা সব কাজেই পারি। এখানে দেখেন আমাদের যে 2টা পর্যন্ত যে ছেলেটা জব করতেছে, সে কিন্তু এক্সট্রা ওভারটাইমের টাকা পয়সা পাচ্ছে বা পাচ্ছে, কিন্তু 8টা বাজে আমার যে মেয়েটা আছে সে চলে যাচ্ছে, সে কিন্তু লস খেয়ে যাচ্ছে, সে কিন্তু লস খেয়ে যাচ্ছে। তো এখন এইটা কার দোষ? এইটা আসলে এখানে কারো দোষ বলতে পারবো না, আমাদেরই দোষ। আমরা বাইরের পরিবেশে সেফটি দিতে পারি না। আমার কাছে মনে হয় যে এখানে আমাদেরও কিছু করণীয় আছে, যদি আমরা এফোর্ড করতে পারি। সেটা হচ্ছে যে কিছু অপশনস তৈরি করা যায় কিনা, যেটা আমি আমার দিক থেকে চেষ্টা করি 100%। সেটা হচ্ছে ওদেরকে যদি আমার 1 ঘন্টা 2 ঘন্টা বেশি রাখতেও হয়, সেক্ষেত্রে ওদের যে পৌঁছে দেওয়ার বিষয়টা, ইভেন এমনও হয়েছে যে আমি আমার যেখানে যারা কাজ করে আমি একদম বাসার নিচ পর্যন্ত ড্রপ করে দিয়ে আসি রাত 11টা 10টা বেজে গেলে। আউটলেটে আমরা সবাই চেষ্টা করি এটা। আমার লাস্ট 3 ডেজ আমি মেয়েদের সাথে, আচ্ছা ঠিক আছে তোমাদের আমরা দিব এটা, কিন্তু এখন যদি আমরা বিজনেস থিংকিং এর যদি তাকাই, তো আমাদের ছেলেদের তো এইটা আমার দেওয়া লাগছে না। ওদের কিন্তু প্রতিবন্ধকতা নাই, নারীরা তো এখানেই আটকানো, এখানেই আটকানো। মাঝে মধ্যে একটু পিছিয়ে পড়ে। সেখানে আমি হয়তোবা এটা আমরা পার্সোনালি তাকে দিলাম, সেটা তো আমাদের এক্সট্রা দেওয়া লাগছে, তাই না? কিন্তু আমাদেরকে ছেলেকে তো দেওয়া লাগছে না। কিন্তু বাইরের পরিবেশটা যদি ঠিক থাকতো, কিন্তু ওরা কিন্তু খুব ফ্রেন্ডলি, ওর বাবা মাও খুবই, হ্যাঁ সমস্যা নেই, বাইরে কোনো প্রবলেম নাই, কিছু হবে না, আমার মেয়ে তো সেফ, রাস্তা তো সেফ, কিছু হবে না। কিন্তু বিপদ আসতে কতক্ষণ। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়, যে রাখতে চাইলেও আসলে ওদের ওই নিরাপত্তার বিষয়টা হাতে নিয়েই, ওইটার দায়িত্ব নিয়েই রাখতে হয়। মনে হয় আমাদের এই আজকের আড্ডা থেকে এটা একটা বড় চ্যালেঞ্জ বা একটা বড় ইস্যু হয়ে আসতে পারে, যে আমরা যারা তারুণ্যকে জয় করে লিডারশিপে চলে আসছি, তারা কেন না এই জায়গাগুলো মসৃণ করার জন্য কাজ করছি। আলাদা করে আমরা বসতে পারি আবার, যে কেমন করে আমরা মেয়েদের জন্য বা নারীদের জন্য পথটা আরো মসৃণ করব। হ্যাঁ, যে কাজ করব আমরা ছেলে মেয়ে উভয়ই সমানভাবে চাইবো, হ্যাঁ, কিন্তু সেই সুযোগটা দিব না। ওই জায়গাতেই কিন্তু আমরা তো পুরো দেশ নিয়ে কাজ করতে, মানে ধরেন ওইটা চেঞ্জ করা সম্ভব না ওভার দা নাইট, আমার হাতেও নাই। মানে বাট পার্সোনালি করতে গেলে কিন্তু ধরে ধরে করতে হবে। এক্স্যাক্টলি, আমার আশেপাশে যারা রিলেটেড, আমার সাথে যারা জড়িত, হ্যাঁ, আমার ছোট ভাই, আমার ছোট বোন, অথবা আমার কর্মী যারা আছে, আমার আন্ডারে যারা আছে, আমি মনে করি ওদেরকে দিয়ে স্টার্ট করাটা সবচেয়ে ইজিয়ার। এবং আমি ওটাই চুজ করেছি, যে ঠিক আছে আমার হাতে 5টা মেয়ের হচ্ছে বিষয়াশয় নির্ভর করে, আমি ওইটা দেখি। এখন 50 জনকে চেঞ্জ করতে পারছি না বলে, হ্যাঁ, ওইটাই হচ্ছে আমার কাছে মনে হয় চেঞ্জ খুব ছোট হলেও ওইটা আমার জন্য বড়। হ্যাঁ, ওইটা আমার জন্য বড়, আবার ওর জন্য এটা অনেক বড়। ওই যে ও যে সাপোর্টটা পাচ্ছে, এটা ওর জন্য বড়। ওই যে বললাম ওভারটাইমের টাকাটা পাচ্ছে, হ্যাঁ, ওভারটাইমের টাকাটাও পাচ্ছে, ও সেফলি বাসাতেও যেতে পারছে। হ্যাঁ, আমার একটু কষ্ট হচ্ছে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু ওই কষ্টটা নেয়াতে ওর জন্য কিন্তু অনেকটুকু সহজ। এক্স্যাক্টলি। আমরা আরো আড্ডা দিব, আরেকটা ব্রেকের সময় হয়ে গেছে। নিওর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডা থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। Available at Herland stores. আবার আমন্ত্রণ নিওর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। অলরেডি আমাদেরকে জুমে বন্ধু দুজন জয়েন করে ফেলেছেন। কেমন আছেন আপনারা? আপু, আপনি? হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, একজন মনে হয় নতুন ফেস, আমি, হ্যাঁ, শামিমা আক্তার আপা, আপনি আজকেই জয়েন করেছেন?
জি আপা, বাহ, চমৎকার। কোত্থেকে জয়েন করেছেন? আমি ঢাকা মোহাম্মদপুর এলাকা থেকে শামিমা আক্তার, আমি চেয়ারপারসন বাংলাদেশ উমেন ইন্টারনেট গভর্নেন্স ফোরাম। আচ্ছা, বাহ, চমৎকার। আমরা চমৎকার একজন মানুষকে আজকে পেয়েছি, আমার খুব ভালো লাগছে। সো আপনার কাছে জানতে চাইবো, এই যে আজকের আড্ডাটা, হ্যাঁ, তারুণ্যের জয়, আমরা কিন্তু চারিদিকে দেখছি এখন কিন্তু মোটামুটি মানে এই প্রজন্ম অনেক কাজ করছে, তাই না? সো আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি প্রেজেন্টে এরকম কোনো কিছু দেখছেন কিনা এবং এগুলোর সাথে রিলেটেড কিনা, জড়িত আছেন কিনা একটু বলেন। হ্যাঁ আপা, থ্যাংক ইউ সো মাচ। রিলেটেড এবং জড়িত আছি। তারুণ্যের আড্ডায় হলো ইউথরা এখন সারা ওয়ার্ল্ড ব্যাপী আসলে স্মার্ট বাংলাদেশ বা আইসিটি বা ডিজিটাল ওয়ার্ল্ডের কথা যদি চিন্তা করি, ইউথরাই কিন্তু কর্ণধার এবং ইউথরা এগিয়ে যাচ্ছেন সব সেক্টরে। আর আমি নিজেও বেসিক্যালি যখন ইউথ ছিলাম, আমার 19 বছর বয়স, তখন আমি একটা স্কলারশিপ পাই ইউএসএ থেকে। সেখান থেকে আমি কেয়ার ইন্টারন্যাশনালে জয়েন করি এবং সেখান থেকে সেই পড়াশোনা, অনার্স, মাস্টার্স, বিএ, বাচ্চা কাচ্চা সবকিছু আমি টানা 15 ইয়ার্স আপা, আমি ইউথ থেকে শুরু করে আমি আমার জীবনটা লাইফটা শুরু করেছি। আর এখনো মনে করি এখনো ইউথে আছেন আপনি। আপনার এই কথা যে সবুজ, আসলে সবুজে আছি, বয়স আমাকে আটকাতে পারেনি। একদম, এটাই আমি বলছি শুরু থেকে। আপাকে বলছিলাম, আপা শুধু ছিলাম বলছেন, তো আপাকে বলছি এখনো আপনি তরুণ, মনের দিক থেকে আসলে তরুণ হওয়ার ব্যাপারটা অনেক অনেক ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ আপা। আপনি আমরা প্রতিদিন 6টা থেকে 7:30 পর্যন্ত আড্ডা দিই। সো আমাদের আড্ডায় আসার চেষ্টা করবেন যদি ফ্রি থাকেন। এই যে দেখেন সোনিয়া আপা, মানে আমরা হচ্ছি এই যে নেক্সাস লেডিস ক্লাব, হ্যাঁ, আমরা একটা পরিবার। যারাই আসে, যে নারীরা আমাদের সাথে জয়েন করছে, আমরা কিন্তু তাদের পরিবার হয়ে যাচ্ছি। সো আমি চাই আপনিও প্রায় সময় এসে জয়েন করেন, আড্ডা দেন। থ্যাংক ইউ সো মাচ। থাকেন আমাদের সাথে, এখানেই থাকেন, জুম থেকে আবার বের হয়ে যাবেন না, একটু জাস্ট মিউট করে রাখেন। হ্যাঁ, সোনিয়া আপা। শুভ সন্ধ্যা নাদিয়া আপু। শুভ সন্ধ্যা আপা। আপনার ভাবনাটা একটু শুনতে চাই। আপনিও তো অনেক আর্লি শুরু করেছেন, তাই না? মানে আপনার বিজনেস বা কাজের জায়গাটা। সো ওই সময় থেকে এখন এই সময়, হ্যাঁ, কি মনে হয় এখনকার যারা বিজনেস শুরু করে, ওরা কিন্তু ট্রেনিংয়ের সুযোগ পায়, ওরা কিন্তু মোটামুটি অনেক অনেক ফ্যাসিলিটিস পাচ্ছে। যেভাবে এই যে স্বর্ণা আপা বলছিলেন, ওনারা 14 সাল থেকে যখন শুরু করেছেন তখন এত ফ্যাসিলিটিস কিন্তু ছিল না। সো আপনার ভাবনাটা একটু জানতে চাই, বলেন। শুভ সন্ধ্যা সবাইকে। অ্যাকচুয়ালি মানে আগে যখন যারা বিজনেস শুরু করেছে, যেমন 2014, 12, 13 এরকম, তারা এতটা ফ্যাসিলিটি মানে পায়নি। কিন্তু এখন বর্তমানে আমরা যারা মানে 2020 সাল থেকে বিজনেস শুরু করেছে, তারা অনেকটা ফ্যাসিলিটি পেয়েছি। আবার দেন আমরা একটা ফোরামের সাথে জড়িত থাকি, তারা কিন্তু কোনো ফোরামের সাথে জড়িত ছিল না। একটা ফোরামের সাথে জড়িত থাকলে কি হয়, যে ফোরাম থেকে অনেক ইনফরমেশন পায়, অনেক ট্রেনিং পায়। যেমন আজকেই নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটা ট্রেনিং ছিল, ওইখান থেকে ফিনান্স এন্ড ব্যাংকিং থেকে অনেক কিছু আমরা শিখতে পেরেছি। এমন তারপর আইসিটি মন্ত্রণালয় থেকে আমাদের একটা বিজনেসকে গ্রো আপ করার জন্য অনেক ট্রেনিং করায়, তারপরে এরা অনুদান দিচ্ছে। এগুলি কিন্তু আগে যারা বিজনেস করেছে তারা কিন্তু পায় নাই। কিন্তু তারপরে যারা তারুণ্য, তারা এগিয়ে যাবে। তারুণ্যের জয় সব সময় হয়। তারা অনেক উদ্যমী, তারা এগিয়ে যাওয়ার সাহস আছে। এই কারণে অনেক আপুরাই, যেমন অনেক ওই সময় যারা একটা ফোরামই তৈরি করে ফেলেছিল, হ্যাঁ, একটা ছোট একটা, যেমন ওমেন ইন ই-কমার্স কুইন, সেটা 2015 সালে ছিল। সেটা আস্তে 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 এখন কিন্তু 13,000 মেম্বার। এটা কিন্তু একদিনে হয় নাই, অনেক পরিশ্রম করে এগিয়ে নিয়েছে আমাদের নিশা আপু, তাই না? তো এমনই যারা অ্যাকচুয়ালি ওই সময় শুরু করেছে তারা এখন অনেক সফল। একদম সত্যি কথা, আসলেই সত্যি। এখন আমরা যারা শুরু করেছি তারা সফলের পথে হাঁটছি, কিন্তু আমরা পিছপা হচ্ছি না। বাহ বাহ, এটাই, যারা আগে শুরু করেছে ফ্যাসিলিটি কম করেছে কিন্তু সফল হয়েছে। কিন্তু আমরা এখন যারা শুরু করেছি তারা সফলতা হয়তো পাইনি, কিন্তু সফল পথে হাঁটছি। অবশ্যই অবশ্যই, হ্যাঁ, পিছনে যাওয়া যাবে না কোনোভাবে। থ্যাংক ইউ সো মাচ সোনিয়া আপা। ফারহানা এমএল আপা,
আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি আপু। আজকে যে টপিকটা, হ্যাঁ, খুব মানে তারুণ্যের জয়, আসলে খুব মনে ধরেছে আমার, কারণ চারিদিকে তাকালেই তো সব তরুণ তরুণ ফেস, তাই না? মানে এখানে কোনো খাদ নেই, সবার মন এত তরুণ। সো আপনি আমার সাথে একমত কিনা বলেন? অবশ্যই, আমি এখনো 16 বছর, আমার এখনো 16 বছর। আমরা সেম এজ। হ্যাঁ হ্যাঁ, আমি এখনো মনে করি, আমি সবসময় মনে করি যে আমি 16। হ্যাঁ, আই এম অলওয়েজ 16। এর থেকে বড় আর কি আছে? আবার এইভাবে বলেন, সুইট 16। এবং আমি চাই যে আমরা সব সময় এইভাবে, আমি গত পরশুদিন কাজ করছিলাম আর মনে করছিলাম যে আল্লাহ যেন আমাদের বার্ধক্যজনিত কারণে যে অসুস্থ সেইটা যাতে না হয়, যে এরকম কাজ করতে করতে হঠাৎ একদিন যাতে নাই হয়ে যায়। মৃত্যু তো অবশ্যই সবাইকেই তো মানে মৃত্যু অস্বীকার করা যাবে না, এটা তো অবশ্যই ফেস করতে হয়। আমার কথা হলো যে ওই বার্ধক্যজনিত কারণে যে একটা অসুস্থ হওয়া, পরের উপর বোঝা হওয়া, অসুস্থ হলে সন্তানও পর হয়ে যায়, এটাই স্বাভাবিক। কারণ আমরা অসুস্থ মানুষকে বোঝা মনে করি, যতই বলি না কেন মা, সন্তান, স্বামী, কিন্তু অসুস্থ মানুষই। আমরা চাই সবসময় এই তারুণ্য মন নিয়ে এগিয়ে যেতে। বাহ, চমৎকার, থ্যাংক ইউ সো মাচ আপা। হ্যাঁ, সময় চাই উৎফুল্ল এবং তারুণ্য মন নিয়ে আপনি আমাদের মাঝে সবসময় আসবেন, উপস্থাপনা করবেন, সুন্দর সুন্দর করে কথা বলবেন। আমি আছি সবসময় আপনাদের মাঝে। থ্যাংক ইউ সো মাচ। রেবেকা আপা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা, কেমন আছেন বলেন? মানে আপনার তরুণ মনটা কেমন আছে? আমার মনটা সবসময় ভালো থাকে। আমি বয়স হয়ে গেছে, আমার সবসময় আমার ওই 21 আছি আমি। ও আচ্ছা, মানে বেশি বড় না, আমাদের চাইতে কয়েক বছরের বড় শুধু। আচ্ছা বলেন, এখন এই যে থাকে না, আমরা ফ্রেন্ড সার্কেলের সাথে যখন দেখা করি, হ্যাঁ, তখন আসলে অটোমেটিক্যালি আমরা আরো ছোট হয়ে যাই, তাই না? দুষ্টমি করা, এরকম আড্ডা, মানে অনেক অনেক মজা হয়। সো এরকম কিছু কি আপনি আপনার লাইফে এখনো করেন, নাকি থাকে না ব্যস্ততার কারণে আসলে বন্ধুদের সাথে আগের মতো করে আড্ডা দেওয়া হয় না? বলেন কোনটা? রিসেন্ট আমি একটা কথা বলি, আমি ঈদের পরে আমার ছেলের বিয়ে দিলাম, তারপরে খুব ক্লান্ত হয়ে গেছি, তারপরে আমরা 4 বান্ধবী মিলে ছুটি রিসোর্টে গেলাম, একদম কলেজের বান্ধবী। ওই যে আমাদের এক বন্ধু বিশ্বাসই করছে না আপনি ছেলের বিয়ে দিয়েছেন। মানে দেখেন আপনি কত তরুণ। আমার বাহ, তারপর ছুটি রিসোর্ট গেলেন, তারপর গেলাম 4 জন মিলে, এই যে গান গাওয়া, ছোটবেলায় যে গান গাইতাম, হ্যাঁ, বলার মতো গান গাচ্ছি, পছন্দের গান। সুইমিং পুলে রাত 1টা-1:30টার সময় নেমে সুইমিং করা, তারপরে নিজের মধ্যে খাওয়া, ঘুমানো, একদম মজা, মানে চরম মজা, সেই ছোটবেলার স্মৃতির মতো করে। তা আমার ছেলের বউ বলতেছে যে আম্মু তুমি তো ভালোই, আমার কিন্তু এখনো মনটা ছোট, আমাকে কেউ কিছু যদি আনন্দের কথা বলে তা আমি সঙ্গে সঙ্গে বলি হ্যাঁ অবশ্যই করবো, আমি বুড়া হইনি এখন, চলো তোমরা। হ্যাঁ সেটাই, কেউ যদি বলে এই বয়সেও তুমি এসব করছো, আপনি বলবেন যে আমার বয়স তো এখন এসব করার। আসলে কারো কথা শুনবেন না। থ্যাংক ইউ আপা, খুব ভালো লাগলো আপনার এই যে রিসোর্টে কয়েক বান্ধবী মিলে চলে গেলেন, এটা শুনে খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। রুমা আপা, আপনি কি কোনো রিসোর্টে আছেন? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। কই আছেন আপনি বলেন তো, এত সুন্দর একটা জায়গা। আমাদের একটা নতুন চাইনিজ রেস্টুরেন্ট হয়েছে, একদম মানে গ্রামের প্রকৃতির মতো। সেখানে আজকে আমার হাজবেন্ড বলছে চলো তোমাকে ঘুরাই নিয়ে আসি। বাহ, তাই সন্ধ্যার পরে চলে আসলাম। একটু দেখান না, একটু ক্যামেরাটা ব্যাক ক্যামেরা করে দেখান, ব্যাক ক্যামেরা দিয়ে। আমার দেখতে খুব মনে হচ্ছে ওখানকার ওয়েদারটাও খুব ভালো। ওয়েদার ফরকাস্ট কিন্তু ভালো ছিল, যে একটু বৃষ্টি হবে। হ্যাঁ একটু, ওয়াও, ও মাই গড, আমার যেতে মন চাচ্ছে। চলে যাই না সিরিয়াসলি, এত সুন্দর জায়গাটা। বাহ, ছোট অনেক বাতাস সেখানে। বাহ, চমৎকার, সুন্দর, খুবই সুন্দর। হ্যাঁ, এখন স্টেবল করে রাখেন ক্যামেরাটা। লোকেশনটা কোথায় আপা?
এটা হচ্ছে হবিগঞ্জে এই মাধবপুরের ভিতরে এইটা। ও মাধবপুরে, ওখানে তো এরকম হবে। হ্যাঁ এই যে আরেকজন বলছে ওখানে তো এরকম হবে, মানে আসলে আমার খুব সুন্দর লাগে। আমি কিছুদিন আগে হবিগঞ্জে কমলগঞ্জ মনে হয় জায়গাটার নাম, অরণ্য নিবাস ঘুরে এসেছিলাম, এত সুন্দর। আর মানে এখানকার ওয়েদার, এখান থেকে যখন গেলাম ঢাকা থেকে, তখন খুব গরম ছিল ঢাকায়, ওখানে যখন গেলাম সন্ধ্যার পরে মনে হচ্ছে চাদর নিয়ে আসা উচিত ছিল, মানে ঠান্ডা, মানে লিটারালি খুবই ঠান্ডা। না ওখানে তো এত টেম্পারেচার ওঠে। বাহ, মানে খুব সুন্দর একটা জায়গায় আছেন আপা। এখন বলেন, আপনার এই যে এত সুন্দর জায়গায় গিয়ে আপনার মনটা আরো তরুণ হয়ে গেল না? হ্যাঁ, আপনারা তো মাঝে মাঝে অনেক ভালো লাগে, যখন মানে একটু খারাপ লাগে বলে চলো ঘুরে আসি। বাহ, আজকে আবহাওয়াটা অনেক সুন্দর, ওর আবার অফিস ছুটি ছিল, এই জন্য এই তো। বাহ, চমৎকার চমৎকার। থ্যাংক ইউ আপা, এত সুন্দর করে একটা রেস্টুরেন্ট দেখানোর জন্য। আমার খুব ভালো লাগলো, সবাই আমাদের সাথে দেখে খুব খুশি হয়ে গেছে। আর তোমরা সবাই চলে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার বাসায় চলে আসবো, একদম দাওয়াত নিয়ে নিলাম। একটু ঢাকা ঘুরে যান আপু, খুবই পছন্দের। আচ্ছা, আরো অনেক আপারা আমাদেরকে জয়েন করে ফেলেছেন, একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি। নিওর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডা থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, যাচ্ছি আর এক্ষুনি ফিরছি। Available at Herland stores. আবারও ফিরে এলাম নিওর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের আড্ডা অনেক জমে গেছে, আমাদের জুমে অনেক বন্ধুরা জয়েন করে ফেলেছেন। সবার কাছ থেকে তারুণ্যের জয় নিয়ে মানে এত সুন্দর সুন্দর কথা, এত সুন্দর সুন্দর ভাবনা শুনছি, খুব ভালো লাগছে। এখনো সময় আছে, আপনারা যদি আমাদের সাথে আড্ডা দিতে চান তাড়াতাড়ি চলে আসুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। চলে যায় আবার ওবাইদা আপা। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে যখন আমি যেদিন আমরা মানে সামনাসামনি দেখা হয়েছিল আমার, তখনই মনে হয়েছে আপনি আসলে এখনো তরুণ। সো আমার খুব, তাই না হাসিনা আপা, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, এটা রহস্যটা বলেন, রহস্য কি বলেন? রহস্য হলো কি, আমি সবসময় খালি শুধু মানে সবকিছুর সাথে থাকতে চাই, সবার সাথে মিশতে চাই, কথা বলতে চাই, এখানে যেতে চাই, ওখানে সবার সাথে মানে সব কাজে মানে ভালো কাজগুলির সাথে থাকতে চাই। আমার এগুলি খুব ভালো লাগে, যে হই টুগল করবো, সবার সাথে যাবো, প্রোগ্রাম গুলাতে আমার খুব যেতে ইচ্ছা করে, যে কোনো আড্ডা, যে কোনো প্রোগ্রাম, এইগুলাই মনে হয়। আমি একটা এই কথা বলি আপা, একটা গল্প বলি। এই 28 কক্সবাজার অফিসের পিকনিকে গেলাম, 28 তারিখ সকালে এসেছি। তো আমার ভাইয়ের যে ছোট ভাইটা মারা গেছে, ওর বাচ্চার জন্মদিন মনে ছিল না, আমি বলে ফেলেছিলাম যে আমাদের বাসায় হবে পিকনিক। তো সেই হিসাবে তো করতেই হবে, আর না হলেও বাসায় করতেই হবে, আমার বাসায়। সেদিন আমি এমন টায়ার্ড ছিলাম, এমন কষ্ট, আসতে ওখানে গিয়ে ঘোরাঘুরি অনেক কষ্ট হয়েছে। তো আমাকে আমার ভাগ্নিরা বকা দিল যে আপনি এটা কেন করছেন, আজকে আপনার শরীরের দিকে তাকালেন না। তখন আমি বললাম যে করে ফেলি, সেটাই ভালো, পরে করতে গেলে আরো ঝামেলা। কিন্তু আমি যে কিভাবে ওই দিন জন্মদিনের সব রান্না বান্নার মেহমান গুলারে মানে মেনটেন করলাম, এটাই একটা তারুণ্য। হ্যাঁ অবশ্যই, আপনার যদি মনের উৎফুল্লতা না থাকতো তাহলে আপনি কখনো করতে পারতেন না, তখন আপনার বডি মন কোনোটাই আপনাকে সাপোর্ট করতো না। থ্যাংক ইউ সো মাচ আপা। মুক্তি আপা, আমাদের মানে মোটামুটি এই যে নেক্সাস লেডিস ক্লাব ফ্যামিলিতে যারা আছে তারা আসলে সবাই মনের দিক থেকে তরুণ। যেমন এই যে আরেকজন মুক্তি আপা, কি অবস্থা বলেন? তুমি যে সুন্দর তোমাকে লাগছে, লাল টুকটুকো নতুন এর মতো লজ্জা লাগছে তোমাকে দেখলেই তো একদম আবার সেই লাল টুকটুকে বইয়ের মতোই মনে মানে সাজতে ইচ্ছে করে। হ্যাঁ করেন, সাজেন, আমাকে দেখে একটু সাজেন। হ্যাঁ, তুমি এত সুন্দর সুন্দর পোস্ট দাও, এত ভালো লাগে তোমাকে দেখে। থ্যাংক ইউ আপা। আজকে টপিকসের উপর আমি একটা গল্প বলি। গতকাল আমি ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম কোন দেশে যে এটা একটা প্রতিযোগিতা হচ্ছে। এটা প্রতিযোগিতার একটা বার ছিল যে 17 বছর থেকে 22-23 বছর 27 বছর পর্যন্ত এই সুন্দরী প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারে। কিন্তু পরবর্তীতে এই বারটা উঠায় দেয়, মানে বয়সটা
উঠাই দেয়। এখানে লেখছে যে 60-70 বছর বয়সেও সে এই সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। আচ্ছা হ্যাঁ, আমি দেখেছি 55 বছরের একজন মনে হয় সুন্দরী প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে। হ্যাঁ 55 বছর হওয়া উচিত, কিন্তু হ্যাঁ বয়সটা এটা একটা সংখ্যা মাত্র। একদম একদম তাই না? একদম। এই যে আমরা এই বয়সে এসে তোমাদের সাথে সব সময় তাল মিলিয়ে চলছি, এটা তো একটা অনেক বড় একটা ব্যাপার। একদম আমি তো সত্যি চাই কথা। যে প্রাক পর্যন্ত আমি এভাবেই চলবো। হ্যাঁ আমরা এইভাবেই চলবো সবাই। আমাদের ওই যে বয়স হওয়া মানে হচ্ছে এক্সপেরিয়েন্সড, হ্যাঁ মোর এক্সপেরিয়েন্সড, এটাতে কোনো বাধা নাই। মাঝে মাঝে বলে, বুঝছো, আমার মেয়েরা মাঝে মাঝে বলে যে মা তুমি কি মা হবা না? আমি তো মা হলে তো বুড়া হয়ে যাব, মা মানে তো বুড়া। এই কথাটা আমার মেয়েরাও বলে, মানে স্পেশালি আমার বড় মেয়ে, ওর ফ্রেন্ডরা আমাকে দেখলে মনে করে ওদের কোনো কাজিন, তো সেই কারণে ও বলে যে কখনো কি বুড়া হবা না? না হবো না। আমার মেয়েরা বলে, জানো, আমার মেয়েরা বলে আমার মা এসে আমার বান্ধবীদের সাথে বান্ধবী হয়ে যায়, আমার চেয়ে আমার মা ওদের সাথে ভালো। এই যে এরকম তরুণ হওয়া খুবই ভালো, তাহলে ভিতরের খবর জানা যায় বাচ্চাদের। থ্যাংক ইউ আপা। হাসিনা আপা, হ্যাঁ আপা, যারা আনমিউট করা আছেন তারা একটু মিউট করে ফেলেন, অনেক সময় আওয়াজ বেশি আসে আর কি। হ্যাঁ হাসিনা আপা। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। এমনিতে তো আপনার হাসিটা তো একদম মানে কি বলবো, মন থেকে মনে হয় কি একটা পিচ্চি একটা বাচ্চা হাসতেছে। সো আপনি বলেন, আপনার কথা বলেন, কিভাবে এইরকম তরুণ রাখেন নিজেকে, বলেন। এই যে আমি তো আজকে আরো মনে করো যে 18 কমে গেছে এই তারুণ্যের এত কথা শুনে, বুঝছো? ওই যে মুক্তি আপার কথাটা, আমি তো এখন আমার দুই মেয়ের সেম একই ঘটনা, বুঝছো? যে কথাগুলো তুমি বললা, মুক্তি আপু বললো, তা আমি আমার মেয়ের বান্ধবীদের সাথে দেখালে না, ওদের ছাড়াই আমি সারাদিন ওদের সাথে পার করে ফেলতে পারি। দেখা গেছে ওর বান্ধবীর গল্প বাদ দিয়ে আমার সাথে গল্প করা শুরু করছে, বুঝছো? তা আসলে এটা অনেক ভালো লাগার একটা বিষয়। আর তরুণদের সবসময় ওয়েলকাম। আমি তো মিশতে, গল্প করতে, আড্ডা দিতে, যে কোনো কাজে অনেক পছন্দ করি। আর গল্পে তো অনেকদিন মনে হয় বলে ফেলছি যে ভ্রমণ কন্যা যে সংগঠনে আমি কাজ করি, ওখানে একমাত্র আমি মনে সবচেয়ে বেশি বয়স্ক, কিন্তু আমি কখনোই মনে করি না যে আসলে আমার বয়স এত। ঠিক আছে? যে বাচ্চাদের সাথে আমি কাজ করি ওরা সব মাস্টার্স পড়ে, ইন্টার পড়ে, কিংবা কেউ স্কুলে, বেশিরভাগই অনার্স বা মাস্টার্স পড়ে, কিংবা অল্প কিছু আছে যারা জব করে। আচ্ছা, তো ওদের সাথে কাজ করতে গিয়ে আসলে আরো এত ভালো লাগে এবং ওদের কাছ থেকে এত স্পৃহা বা অনুপ্রেরণা পাই। ওরা মনে করো যাইছে কাঁধে হাত দিয়ে, বা আমি ওদের কাঁধে হাত দিয়ে যখন গল্প করা শুরু করি, আড্ডা দিই, কাজের কথা বলা শুরু করি, মনেই হয় না যে আমি কোথায় আছি বা বয়সটা কি। তো এই যে বিষয়টা, এর জন্য হচ্ছে কি তরুণদেরও আমি বলবো যে পরিবার থেকে সবার আগে ওদের মতামত এবং ওদের যে কোনো কাজ, বিশেষ করে সামাজিক কোনো কাজকর্মে যদি ওরা মানে জড়িত থাকে, ওই বাচ্চাগুলো, তরুণগুলো অনেক ভালো থাকে। আসলে সাপোর্ট করা উচিত, ওদেরকে সহযোগিতা করা উচিত, এবং ওই তরুণগুলো হচ্ছে সমাজে ভালো কিছু দেয় এবং ওরা আগামী তো আরো ভালো কিছু দিবে যদি ওদের তুমি একটু সহযোগিতা করো, ওদের সাথে মিশতে পারো, প্রপার যদি সাপোর্ট দেওয়া হয়। থ্যাংক ইউ সো মাচ হাসিনা আপা। আরো আপারা আছেন, আপনাদের সাথে অবশ্যই কথা হবে। এখন একটু স্টুডিওর আপাদের কাছে আসি। আপা, আপনি তো অনেক কাজ করেছেন ডেভেলপমেন্ট সেক্টরে, হ্যাঁ, অনেক নারীদের সাথে আপনার কাজ হয়েছে, অনেক তরুণ নারীদের সাথে কাজ হয়েছে, তাই না? তারুণ্যে ভরপুর অনেকেই ছিল। সো আমাদের ওই যে যেটা হচ্ছে একদম গ্রামে দেখা যায়, হ্যাঁ, অনেক সময় যে নারী, যেই মেয়েটা নারী হয়ে উঠছে আস্তে আস্তে, তার হঠাৎ করে বিয়ে হয়ে গেল, তাই না? সে হয়তো তার মনের ইচ্ছেটা পূরণ করতে পারে না, এরকম অনেক সিচুয়েশন তো আপনারা দেখেছেন। তো আপনার কাছ থেকে এক্সপিরিয়েন্সগুলো একটু শুনতে চাই। আমি একটা ছোট্ট গল্প বলি, আমার কাজেরই একটা এক্সপিরিয়েন্স যেটা আমার হঠাৎ করে মাথায় ক্লিক করলো। আপনি যেটা বললেন, আমার এগ্রিকালচারে যাই মেয়েরা কাজ করে, গ্রামে কিন্তু আমরা সাধারণত যেটা দেখি যে কৃষি কাজে কারা যায়, কৃষককে একটা পুরুষের ছবি আসে আমাদের মাথায়, কৃষক। হ্যাঁ, কিন্তু আমি গ্রামের কৃষি নিয়ে কাজ করেছি, ওখানে কৃষিতে যারা কাজ করছে, যারা শ্রমিক, হ্যাঁ, আমরা বলতাম মজুর, হ্যাঁ, সেই মজুরদের নিয়ে যখন কাজ করতে গেছি তখন দেখেছি যে কৃষিতে পুরুষদের চাইতে, একটা ধানের কথাই যদি ধরি, ধানের বিভিন্ন সেক্টরে যে উৎপাদন চূড়ান্ত পর্যায়ে উৎপাদন, সেখানে একটা কৃষকের চাইতে কৃষা নিজে
হ্যাঁ তার কাজই বেশি। হ্যাঁ এইটা কখনোই সামনে আসে না, মেয়েরা সবসময় ঘরে। হ্যাঁ আমরা যে এত ঘরে কাজ করি সেটা কিন্তু সামনে আসে না, কিন্তু কৃষক বা মজুর একজন পুরুষ। তো এইরকম আমরা যখন কাজ করতে গেছি তখন দেখেছি একজন কৃষি নারী, তারা অনেক কাজ করে কিন্তু ওরা সামনে আসে না, ওরা কৃষক হিসেবে পরিচিতি পায় না। তো ওদেরকে নিয়ে যখন কাজ করেছি, ওরা কাজ করছে, শুধুমাত্র একটা বাধা ছিল ওদের, যে ওরা ধান কাটতে পারবে না। কেন সেটা সামাজিক বা ধর্মীয় কোনো বিষয়। হ্যাঁ এটা ধরেন 2005-এর কথা, তখনও আমাদের গ্রামে এই বিষয়গুলো নিয়ে খুবই ছিল যে মেয়েরা ধান খেতে যে ধান কাটতে পারবে না। তো আমাদের এরকম কিছু ট্রেনিং প্রোগ্রাম, কিছু মোটিভেশনাল উঠোন বৈঠক, এইসবের মাধ্যমে আমরা যখন বলছি যে কৃষকের এত দাম, কৃষি মজুরি যারা, কৃষি শ্রমিক যারা, তাদের এত দাম, তারা ক্ষেতের ধানটা বাড়িতে আনতে পারছে না, কিন্তু মেয়েরা কাজ করতে যেতে পারবে না। তখন আমরা তাদেরকে যখন মোটিভেটেড করি যে তোমরা যাও, তোমরাই কাটো, তখন তারা একদম খুবই মানে ইসলামিক বা কোনো ধর্মীয় বেষ্টনী ভেঙে তারা নিজেদের পোশাকটাকেই ওইভাবে তৈরি করে যে শাড়ি পরে হয়তো নামতে পারবে না। হ্যাঁ তো সেই রকমই একটা পোশাক তৈরি করে ধান কেটেছে। বাহ, হ্যাঁ এইরকম অনেক সাকসেস স্টোরি আমার লাইফেই আছে। হ্যাঁ তো আমরা যারা কাজ করি এই সেক্টরে তাদের সবার অনেক অনেক আছে। তো এইরকম একটা নারী যখন একদম ইয়াং, হ্যাঁ তাদের তো অনেক আগে বিয়ে হয়ে যায়, অল্প বয়সী, একদম ধরেন 18-20 এরকম, আরো কম বয়সেও হয় না, সে বিয়ে করেছে, সে তার ধান কেটেছে, তাকে তখন আমরা লিডারশিপ একটা দিলাম। হ্যাঁ সে লিডার হয়ে গেল, সে অনেক নারীকে এই কাজে নিয়ে আসলো। কৃষিকাজের যেই সব জায়গায় নারীদের অবদান আছে সেই জায়গাগুলোতে অনেক বেশি অবদান রাখতে শুরু করলো। তখন কিন্তু সোসাইটি তাকে জায়গা দিল না। এই জায়গাগুলোতে কাজ করার এখনো অনেক সে যখন বের হয়ে আসছে, সে যখন লিডার হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা তাকে নিতে পারছি না। হ্যাঁ বিভিন্নভাবে এখানে একটা বাধা, মানে কি অদ্ভুত সাইকোলজিক্যাল। একদম একদম। আমরা আরো আড্ডা দিব, খুব সুন্দর কথাগুলো শুনছি, খুব ভালো লাগছে। একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। নিওর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডা থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, যাচ্ছি আর এক্ষুনি ফিরছি। আবারও ফিরে এলাম নিওর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আমরা একদম শেষ পার্টে আছি, এই জন্যই আপনাদেরকে বারবার বলি আগে আগে চলে আসেন, আগে আগে চলে আসলে আমরা অনেক অনেক আড্ডা দিতে পারি। সো নেক্সট টাইম থেকে ট্রাই করবেন যেন তাড়াতাড়ি চলে আসা হয়। আমরা একটু আপনি বলছিলেন তখন আপুর কথার রেশ ধরে। না আপুর যে লিডারশিপ নিয়ে কথা যখন হচ্ছিল, তো সেটা তো আমি তো যখন আমার শুরু করছি তখন আমি তো একদম ছোট, আমার হাজব্যান্ড তখন জব করতেছে, আমি তখন ছোটোভাবে বিজনেসটা স্টার্ট করেছি। তো 4 ইয়ার্স পর এখন যেটা হয়েছে, রিসেন্টলি আমার হাজব্যান্ড জব ছেড়ে দিচ্ছে। আচ্ছা, এখানে একটা কারণ আমি একা পারছিলাম না, একটু বড় হয়ে গিয়েছে। আর একটা কারণ হলো ওকে ফাইন, আমি কেন অন্য কোম্পানিতে জব করব, কেন আমি তোমার কোম্পানিতে করব না, এই কথা বলে সে বলতেছে আমি অন্য কোম্পানিকে এত টাকা এনে দিচ্ছি, আমি তোমাকে দিয়ে দিই, জাস্ট এই কথাটা বলে ও আমার বলতেছে আমি তাফাতে জয়েন করব। দেন এখন ও চলে আসছে আমার সাথে, এবং খুব অদ্ভুতভাবে ভালোও লাগে। ও খুব আমাকে একদম হিসাবেই নেয় যে আমি আমি এটাকে তৈরি করেছে, তাফাটাকে নিয়ে কাজ করি। ও একদম সুন্দর মতো, ও এত বড় একটা জায়গা জব করতো, ওইটা ছেড়ে ওর ক্যারিয়ারটা পুরো ছেড়ে দিয়ে চলে আসছে। আমি মাঝে মাঝে তাকাই দেখে আচ্ছা ঠিক আছে, খুব রেসপেক্টফুলি ও আমার এই কাজটা করে যাচ্ছে, সবকিছু হ্যান্ডেল করে যাচ্ছে। তো এটাই যে এটা মানসিকতা, যে যেভাবে নেয়। কেউ অনেক ছেলেরা মনে করে যে না আমি আমার কেনই করবো, অন্যের রান্নারে কেন যাবো। হ্যাঁ, আবার কেউ নিচ্ছে না আমরা দুজন মিলেই কেন করব না। এটা খুব সুন্দর ভাবনা, তাই না স্বর্ণা আপা? আপনার কাছ থেকে একটু। সেটা তো অবশ্যই আমাদের স্টোরিটা অলমোস্ট সেম। সেটা হচ্ছে আমি যেটা করেছি যে আমার তো এখন প্রায় 30+ এমপ্লয়ি। তো 30+ এমপ্লয়িকে একা হাতে মেনটেন করাটাই আমার জন্য অনেক বেশি, যেহেতু ডিজাইনটাও আমি নিজে করি, আমাদের ফুল প্রোডাকশনটা আমাদের হাতে করা হয়, বাইরে থেকে না। তো এ কারণে যেটা দেখা যায় যে আমার ফ্যাক্টরি দেখেন আমার আব্বা,
আমার অফিস দেখেন আমার হাজব্যান্ড। সো আমি শুধু দেখি ডিজাইন এবং আমি শুধু দেখি যে জায়গাটায় হচ্ছে আমার ইনপুট না দিলেই না, সেখানে হচ্ছে আমি এখন দেখি, কারণ আমার তো আরও কনসার্ন আছে। সো এই যে বিষয়গুলা, এই যে আমি কিন্তু শুধু হাজব্যান্ডের কথা বলি নাই, আমার বাবার কথা বলেছি, আমার হাজব্যান্ডের কথা বলেছি। সো এই যে এবং দুইজন কিন্তু দুই বয়সের, হ্যাঁ এটাও একটা বিষয় আছে যে দুইজন দুই বয়সের পুরুষ হয়েও এই যে আবার যে ব্যাপারটা গ্রহণ করাকে এবং সমর্থন দেয়া, এবং আরেকটা বিষয় যেটা দুজনেই করেছে এবং করছে সেটা হচ্ছে পুরা আশেপাশের সোসাইটির সাথে মানে একটা দেয়ালের মতো করে হচ্ছে প্রোটেক্ট করা, যে ও যেটা করছে ও সেটাই করবে, ও যেটা করছে সেটা ভালো করছে। হ্যাঁ, সো এই যে মানে প্রোটেকশনটা, এই যে লেয়ারটা তৈরি করা, আমার চারপাশে একটা সেফটি লেয়ার, এটা কিন্তু আমি আমার বাবা আর হাজবেন্ডের কাছ থেকে পেয়েছি। আসলে এই সময় যদি ওই আপনি এই সেফটিটাও না পেতেন তাহলে কিন্তু যতটুকু এগিয়ে গেছেন আমি পারতাম না, এতটুকু এগিয়ে যেতে পারতেন না, তাই না? সো আমরা একটু জুমে আবারও চলে যাই। স্বপ্না আলম আপা, আপনি কি রাঙ্গামাটি, বান্দরবন কোথায় গেছেন বলেন? কোথাকার ছবি আপনি পিছনে দিয়েছেন বলেন? না, কোথাও যাই নাই। শুভ সন্ধ্যা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি কোথাও যাই নাই, নিজ বাসভবনেই আছি, বুঝছো? আমি বুঝতে পেরেছি, আপনার ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে। বান্দরবন, তারপর সুন্দরবন সব অবলোকন করতেছি, কারণ চির সবুজ তো তারুণ্যেরই লক্ষণ। তাই আমি সবুজের মধ্যে সমাহারে আছি, নিজেকে তারুণ্য ভাবতে খুব মজা লাগতেছে, আবার আপনাদের সব কথা শুনতেছি, খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেমন আছো বলো? আমি খুব ভালো আছি, সবাইকে দেখে খুব ভালো লাগছে। তবে সবাইকে বলছি একটু তাড়াতাড়ি জয়েন করার চেষ্টা করবেন, মানে শেষের দিকে এমন হয়ে যায় যে সবার সাথে আমার খুব কথা বলতে ইচ্ছে করে কিন্তু আসলে ওইভাবে কথা বলার হয়ে ওঠে না। আমরা একদম শেষ পর্যায়ে আছি। থ্যাংক ইউ স্বপ্না আলম আপা। মিষ্টি আপা, ছোট্ট ছোট্ট করে একটু বলেন, তারুণ্য কেমন এনজয় করেন বলেন? শুভ সন্ধ্যা, খুব এনজয় করি। ওই যে একটা আবার মিউট করে ফেলেছেন কেন? মিউট হয়ে গেছে আপা। হ্যাঁ, আমার মেয়েদের এই যে আমিও কি কখনো মা হব না, এই কথাটা আমার মেয়ের মারাও বলেন, বাচ্চারা বলেন, যে আমি যখন বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাই কোথাও, ওরাও বলে যে আপনি কি কখনো মা হবেন না, এই কথাটাই। যে আমি তাদের সঙ্গে এত মিশতে পারি, এবং স্টুডেন্ট তো আমার আছি, আমার ছাত্রছাত্রী যারা, এরাও অনেক বেশি আমাকে পছন্দ করে, এবং আমিও ওদের সাথে এমন মিশে যাই, মনে হয় না যে তখন মাঝে মাঝে মনে হয় না কিছু কালচারাল ক্লাবে যে আমি টিচার কিংবা ওদের আমার যে তফাৎ আছে, এটা আসলে মনে হয় না। সত্যি আমিও তারুণ্য খুব উপভোগ করি। চমৎকার, থ্যাংক ইউ আপা। সুরাইয়া আপা বলেন, আপনার মনের কথাও ছোট্ট করে বলেন। শুভ সন্ধ্যা আপু, আসসালামু আলাইকুম, কেমন আছো? অনেকদিন পর আমি হ্যাঁ আপু, তারুণ্য আমার, আমি তো তোমাদের থেকে অনেক বড়, তারপরে এই যে তোমাদের সাথে জয়েন করা মানে আমার এই তারুণ্যের জন্যই। বাহ, চমৎকার। মানে পারবে না যে আমার যত ফ্রেন্ডরা আছে বেশিরভাগই মানে ছোট, ওদের সাথেই আমার বেশ ভালোই। আর আমি যে এখানে কাজ করছি, আমার যে জুনিয়ররা ছিল ওদের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমার নিজের একটা স্কুল ছিল, ওরা যখন আমার সাথে কাজ করতো, যে আপু বলতেছিল যে আমার অধীনে ওরা কাজ করছে, কিন্তু ওরা কখনোই বুঝতে পারে নাই যে আমি মানে ওদের বড় সিনিয়র, আমি ওদের সাথে একেবারে মিশে গিয়ে কাজ করছি। এরকমই হওয়া উচিত। থ্যাংক ইউ আপা। নার্গিস আপা, আনমিউট করতে হবে আপা। আপনি এমনিতে আপনার হাসি দেখলেই মনে হয় আপনার বয়স অনেক কম, বলেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আমরা তো সবাই এখন তারুণ্যের মধ্যে বাঁচতেছি, সুতরাং বয়স আমাদের একটা না। আমরা আজীবন তরুণ থাকতে চাই, আমাদের মনের মিল যাতে যেখানে সেখানে আমরা আজীবন তরুণ। আমরা সব সময় ফুরফুরে, আমরা সব সময় হাসি, আমরা সব সময় সবাইকে নিয়ে ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ। নেলি আপা, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে তো আমরা সবাই তরুণ, আজকে আমরা আর কেউ বলি নেই, একদম মেয়ের অন্তত তোমরা সবাই তরুণ হয়ে গেছি। বিশেষ করে যখন আমার মেয়েদের সাথে থাকে, ওই বলে যে আমার মা সবকিছুতে আগ্রহ। এটাই হওয়া উচিত, সবাই তরুণ। থ্যাংক ইউ আপা। শিউলি আপা, হ্যাঁ, আপনাকে দেখে তো মনেই হচ্ছে আপনি খুব মজায় আছেন। সো আমরা বুঝতে পারছি আপনি কতটুকু তারুণ্য এনজয় করছেন, বলেন ছোট্ট করে। আপু অনেক অনেক মজা, তারুণ্যতা সত্যি এনজয় করতেছি।
আর নেক্সাসে যেদিন থেকে শুরু হয়েছে, যেদিন থেকে সেদিন তো আরো ইয়াং হয়ে গেছে সবাই সেদিন থেকে। অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। মমি আপা। হ্যালো আপু। হ্যাঁ বলেন, আপনাকে দেখে তো মনে হচ্ছে আরো 10 বছর কমে গেছে, ঘটনা কি? আপু বলছি ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যা। আমি সব সময় তরুণ থাকতে চাই আপু, মনের দিক থেকে। বয়স তো বাড়বেই বয়সের নিয়মে, বয়স বাড়বে, বয়স হচ্ছে একটা এক বছর হচ্ছে এক্সপেরিয়েন্স হয় আমাদের। মধ্যবয়স্ক তরুণ আপু আমি। এটা ভালো ছিল। বয়স তো বাড়বেই বয়সের নিয়মে। একদম সত্যি কথা। থ্যাংক ইউ সো মাচ। ও আপনার ওই যে পেছনে যে শাড়িগুলো আছে ওগুলো চোখে পড়ছে আমাদের আরেকজন বিজনেস ওনারের, দেখেছেন? মানে সবাই সবার প্রোডাক্ট খুব পছন্দ। ধন্যবাদ আপু। আমি তাঁতকুঠির ওনার অফ তাঁতকুঠির আপু। হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সবাইকে। আমার এই জায়গাটা একটা কথা মনে হলো যে আমরা আসলে চেঞ্জ মেকার। ওনারা সবাই বলছেন যে আমরা অনেক তরুণ না, বয়স বেড়েছে কিন্তু মনের দিকে তরুণ। আমরা আসলেই সবাই মনের দিকে তরুণ, কারণ আমরাই হলাম চেঞ্জ মেকার। এখন সোসাইটিতে যে চেঞ্জটা আসছে, তরুণরা এগিয়ে এসছে। আমি অল ক্রেডিট দিব আমাদের আগের জেনারেশনকে, তারাই আমাদেরকে এরকম বানাইছে। এবং আমরা চেঞ্জ মেকার, আমাদের পরে যারা আসছে, এখন যারা তরুণ, আরো যারা পরবর্তীতে তরুণে আসবে, তারাও এইভাবেই পরিবর্তন করে নিয়ে যাবে। আমাদের সবাইকে আসলে তাদের জন্য একটা জায়গা তৈরি করতে হবে, যে যার অবস্থান থেকে যতটুকু করা যায়, তাই না? সবাইকে অনেক ধন্যবাদ, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো আজকে। আসলে ওই যে বললাম না, আড্ডা দিতে দিতে সময় কোথায় কোন দিক দিয়ে চলে যায়। ধন্যবাদ সবাইকে। বিদায় নিয়ে নিচ্ছি নিওর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আড্ডা থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন।